গল্পের নাম অপরাহ্নে উপসংহার। কলমে তনিমা খান। গল্পের চতুর্থ পর্ব। নির্জনা বেগমের দৃষ্টি আরও তীক্ষ্ণ হয়ে গেল রূপকথার দৃঢ় কণ্ঠে বলা কথাটিতে। সে আর কোনরূপ কথা না বলে বেরিয়ে গেল রান্নাঘর থেকে। মৌনতাও বেরিয়ে গেল রান্নাঘর থেকে। সকলে বেরিয়ে যেতেই রূপকথা শাড়ির আড়াল থেকে নোটপ্যাডটি বের করল আর দেখে দেখে সবটা রান্না করল যা যা শাশুড়ি বলেছে। তবে এই যাত্রাপত্রকুতে জবার পুরো সাহায্য পেয়েছে রূপকথা। জবার খুব খারাপ লাগে রূপকথার জন্য, সে তাকে আশ্বস্ত করে তার দ্বারা যতটুকু সম্ভব সে করবে। এমনিতেই বড় মা প্রচুর রাগী, এজন্য তাকে বড় মায়ের রাগের তোপে পড়তে দেবে না সে। তানশানের মাঝে উঠতি বয়সের ছাপ। বয়সের এই টানটাতে তার মাঝে পরিবর্তন দেখা দিচ্ছে মানসিক এবং শারীরিক উভয় দিক থেকেই। তবে এই পরিবর্তন শারীরিকভাবে পরিলক্ষিত হলেও মানসিকভাবে এখন পর্যন্ত তেমন কোনো পরিবর্তন পরিলক্ষিত হয়নি। মাবিহীন বাবা জুড়ে একটা সহজ সরল জীবন তানশানের। এই জীবনে প্রথমবার তানশান এমন অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হয়, যেখানে জীবনের এই গুরুত্বপূর্ণ সময়টাতে তার গোটা জীবনটার মোড়ই হয়তো ঘুরতে চলেছে। বাবার পাশে মা ব্যতীত অন্য কাউকে দেখা বিষয়টা এতটা অস্বস্তিকর হবে তানশান শুরুতে বুঝতে পারে না। তাই তো সেদিন দাদুমণির কথাতে কত অবলীলায় অন্য একজন নারীকে মা ডেকেছিল। কিন্তু সময় গড়ালে সে বেশ বুঝতে পারছে সে বিষয়টাকে যতটা সহজভাবে নিতে চেয়েছিল ততটা সহজভাবে নিতে পারছে না। কেমন দম বন্ধকর পরিস্থিতি লাগে তার কাছে। মনে হয় যেন এই তো একটু একটু করে দূরত্ব বাড়ছে বাবা আর তার মাঝে, কোথাও না কোথাও একটু হলেও জড়তা সৃষ্টি হয়েছে। এটা তানশান তখন উপলব্ধি করতে পারল যখন রোজ ভোর বেলার মতো আজও ঘুম থেকে উঠে বাবার ঘরে বাবাকে ডাকতে গিয়েছিল তানশান। কিন্তু বাবার ঘরের দরজা পর্যন্ত গিয়ে যখন দেখল রোজকার ন্যায় দরজাটি খোলা নেই বরং বন্ধ ছিল, তখন সে বুঝতে পারল তাদের বাবা ছেলের জীবনটা আর আগের মতো নেই। তাদের মধ্যে হয়তো ক্ষুদ্র ফাটল দেখা দিয়েছে, যেটা ক্রমশই বৃদ্ধি পাবে। বাবার সাথে স্বতঃস্ফূর্তভাবে কথা বলা, হুটহাট বাবার ঘরে যাওয়া, বাবার সবকিছু জুড়ে আর সে থাকবে না, এগুলোই মস্তিষ্কে জেঁকে বসল। রোজ সকালে খুব ভোরে ঘুম থেকে উঠে বাবা, দাদু ভাই আর তানশান মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ পড়ে পার্কে হাঁটতে যায়। আজও সেই অভ্যাসের জোরেই সে গিয়েছিল বাবার কাছে। তবে প্রতিদিনকার এই নিয়ম আজ ভঙ্গ হওয়ায় তানশান নীরবে নিজের ঘরে চলে আসল। ছেলে মানুষ কম আবেগপ্রবণ হলেও তানশানের মতো বয়সী ছেলেদের মাঝে এটা ক্ষুদ্র এক ক্ষত সৃষ্টি করে। কিন্তু সেই ক্ষত যে নিছকই বয়সের দোষে তৈরি সেটা অপ্রকাশিতই রয়ে গেল। যখন তপবন তাড়াহুড়ো করে তানশানের ঘরে ঢুকল, তপবন ছেলেকে তাড়া দিয়ে বলল, তানশান আব্বু, লেট হয়ে গেল তো, আমায় তুমি ডাকবে না? তাড়াতাড়ি এসো, জামাত মিস হয়ে যাবে। একাকী মলিনতা আঁকড়ে বিছানায় গুটিয়ে বসে থাকা তানশানের মুখটিতে আপনা আপনি হাসি ফুটে উঠল। বাবার আগমনে একাকিত্ব বোধ দূর হয়ে গেল, চোখে মুখে উজ্জ্বলতা ছেয়ে গেল। সে মৃদু হেসে বাবার দিকে তাকিয়ে মাথা দুলিয়ে সায় জানিয়ে বলল, চলো পাপা। বরাবরের মতো সাদা পাঞ্জাবি পায়জামা পরা তপবন গায়ের শালটি ভালো করে জোড়াতে জোড়াতে এগিয়ে আসে কাবার্ডের কাছে। কাবার্ড থেকে একটা শীতের কানটুপি বের করতেই তানশান চোখ মুখ কুঁচকে নিয়ে বলল, নো পাপা, ওটা আমি পরব না। এটা পরলে আমায় চোরের মতো দেখায়। তপবনের মুখাবয়ব গম্ভীর হয়। গম্ভীর মুখে ছেলের নিকট এগিয়ে এসে টুপিটি পরিয়ে দিতে দিতে বলল, শীতের চেয়ে কি স্টাইল বেশি গুরুত্বপূর্ণ? স্টাইল পরে করবে আগে শীত নিবারণ করে নাও, নয়তো ঠান্ডায় কান ব্যথা করবে, তখন তোমার সব স্টাইল ভ্যানিশ হয়ে যাবে। আর তাছাড়া এই সকালে তোমায় কেউ দেখতে আসবে না। তানশান মুখ গোমরা করে দাঁড়িয়ে রইল। তপবন মৃদু হাসল তানশানের গোমরা মুখটি দেখে। শীতের প্রকোপে লাল হওয়া নাকটি দুই আঙুলের ডগায় চেপে দিয়ে বলল, হয়েছে, আর মুখ গোমরা করতে হবে না, এখন চলো। একটু রোদ উঠলেই এটা খুলে ফেলবে। তানশান হাসল না, মুখ গোমরা করেই বাবার হাত ধরে মসজিদের উদ্দেশ্যে বের হয়। নামাজ পড়ে বাবা, দাদু ভাইয়ের সাথে হাদিস পার্কে হাঁটাহাঁটি করে। পরিবর্তিত জীবনের প্রথম সকালটা এমনি অপরিবর্তিত ছিল তানশানের। তবুও মন থেকে শঙ্কা যায় না মনের ভেতরে চলা দ্বন্দ্ব মায়ের জায়গায় অন্য কাউকে সে দেখতে পারছে না। সবচেয়ে প্রিয় মানুষটির থেকে দূরত্ব তৈরি হওয়ার সেই তীব্র অবর্ণনীয় ক্লেশ গ্রাস করতে লাগল তানশানের মস্তিষ্ক। একটা সময় মস্তিষ্কের অস্বাভাবিক টানাপোড়েনে অতিষ্ঠ হয়ে তানশান ঘর থেকে বেরিয়ে আসে, একটু অস্থিরতা কমাতে, শান্তি খুঁজতে।
তবে পরিস্থিতি আর শান্তি যেন এই মুহূর্তে বিপরীতমুখী তানশানের জন্য। বৌমার বয়স কি একটু বেশি কম হয়ে গেল না ভাবিজান? কম বয়সী মেয়ের জন্যই বুঝি তপবন এত বছর পর বিয়ের পিড়িতে বসে পড়ল, তাও এত অল্প সময়ের মধ্যে? আমারও সেটাই মনে হচ্ছে ভাবিজান। এই বয়সে এসে এমন যুবতী মেয়ে পেয়েছে দেখেই তপবন তাড়াহুড়ো করে বিয়েটা করে নিল। পড়াশোনা কতদূর করেছে? বিয়ের পরেও কি পড়াশোনা করাবেন? এতটুকু মেয়ে ঘর সংসার পড়াশোনা সব একসাথে সামলাবে কি করে? মেয়েদের আর বয়স, বিয়ে হলে তারা আর ছোট থাকে না। স্বামী সংসারের দায়িত্ব মাথায় পড়লে আপনা আপনি তারা বড় হয়ে যায়। আর পড়াশোনার কি দরকার? স্বামীর সামর্থ্য থাকলে মেয়ে মানুষের ঘর থেকে না বের হওয়াই ভালো। দিনকাল যা খারাপ। এমনি একের পর এক অনেক মানুষের তিত কথোপকথনে তানশানের অন্তরালের তিতরা যেন আরও উস্কানিমূলক বার্তা পেল। অন্তরালে বাবার বিয়ে নিয়ে তিততা গভীর থেকে গভীর হতে লাগল। ঝিমিয়ে পড়া দেহ টেনে তানশান ধীরস্থির দোতলার করিডোর থেকে উকি দিয়ে তাকায় নিচে। লিভিং রুমে অতিথিরা ভিড় জমিয়েছে। সকলের এই আগমনের কারণ, উৎসুকতা এবং মধ্যমণিকে দেখতে বুঝতে বাকি রইল না অভ্যন্তরীণ শান্তি খুঁজতে এসে অশান্তি, অস্থিরতা, ক্লেশ আরও বেড়ে গিয়েছে। নির্জনা বেগম গম্ভীর থমথমে মুখটি তুলল। অতিথির দিক থেকে চোখ সরিয়ে মেজ বউয়ের দিকে তাকিয়ে ইশারায় কিছু বলতেই মৌনতা নীরবে রূপকথাকে নিয়ে সেখান থেকে চলে গেল। নির্জনা বেগম হাতের কুশিকাটা চালাতে চালাতে অতিথিদের উদ্দেশ্যে গমগমে স্বরে বলল, আমার বাড়ির বউদের কাছে স্বামী সংসার হয় তাদের মাথার তাজ, তাদের সম্মান। তাদের একমাত্র ধ্যানজ্ঞান হয় স্বামী সংসার। এইসব পড়াশোনা তো শুধু আক্ষরিক জ্ঞান, যা আমার পুত্রবধূদের পর্যাপ্ত পরিমাণে রয়েছে। আর প্রয়োজন নেই। এই নিয়মটি সকলের জন্যই প্রযোজ্য। আর আমার তপবন বিগত 10 বছরে যখন নিজের স্বার্থ খোঁজেনি, তখন এই বিয়ের পেছনেও তার কোনো স্বার্থ খুঁজো না। তার কাছে তার মায়ের কথাই শিরধার্য। সে আমার কথায় বিয়ে করেছে, আশা করি তোমাদের অযাচিত কৌতূহল মিটেছে। তোমরা মিষ্টি মুখ করো, কথা তো হবেই। নির্জনার সুস্পষ্ট গম্ভীর কণ্ঠে অতিথিদের মুখটা ছোট হয়ে গেল। তারা কৃত্রিম হেসে মিষ্টি মুখে তুলে নেয়। তবুও দমে না গিয়ে পুনরায় বলে, না, আমি তো আপনার ভালোর জন্য বলছিলাম ভাবিজান। অল্প বয়সী মেয়েদের চাহিদা তো আবার অন্যরকম হয়, তাই না? তপবন যদি যুবতী বউয়ের কথায় এসে পড়াশোনা করাই, এর পরিণতি যে খুব একটা ভালো হবে না তা আপনার থেকে কেই বা ভালো জানে। নির্জনা বেগমের হাত থেমে গেল। মস্তিষ্কে উল্টেপাল্টে গেল কিছু বিদঘুটে স্মৃতিরা। বুক জুড়ে হাহাকার জুড়তে গিয়েও নিজেকে সামলে নেয় নির্জনা বেগম। পুনরায় হাত চালাতে চালাতে থমথমে মুখে বলল, আমি থাকতে এমন কিছু কখনো হতেই দেব না। সেটা তো জানিই ভাবিজান। আপনার এই ঘর সংসার কতটা মূল্যবান আপনার জন্য। তপবনকে বলবেন শীঘ্রই পরিবার পরিকল্পনায় মনোযোগ দিতে। বৌমাও তাহলে ঘরমুখী হবে, আর তানশানের তো বয়স হচ্ছে। নির্জনা বেগম কোনো জবাব দেয় না। সে নীরবে নিজ কর্মে লিপ্ত থাকে। তানশানের কর্ণদয়ে বাড়ি খেলো বাবার নতুন একটি পরিবারের কথা শুনতাই। মস্তিষ্কের চিন্তারা দুর্বার গতিতে বিস্তৃত হতে লাগল। বাবা, তপবন তার বাবা। কিন্তু বাবার এখন একটা নতুন পরিবার হবে, যেই পরিবারের একটি বিচ্ছিন্ন অংশ থাকবে সে। সেই পরিবারটিতে কি তার কোনো অবস্থান থাকবে, নাকি তানশান মিলিয়ে যাবে অবহেলার আড়ালে? পাগলা ঘোড়ার মতো ছুটতে থাকা অজস্র চিন্তা, বাবার ভালোবাসা হারানোর ভয় দিকবিদিক ছোটাছুটি করতে করতে অসহনীয় মানসিক যন্ত্রণায় পরিণত হতেই তানশান অস্থির হয়ে পড়ল। কিছু ভালো লাগছে না, কোনো শান্তি নেই। কোথায় যাবে এখন তানশান? একটাই জায়গা। টলমলে দৃষ্টি ফেলে রেলিং ছেড়ে তানশান দ্রুত পায়ে এগিয়ে যায় নিজের ঘরে। মায়ের মৃত্যুর পরেও মা তানশানের মন ভালো করার বহু উপায় রেখে গিয়েছে, যেগুলো তানশানের ঠুনকো মন খারাপকে দূর দূর করে তাড়িয়ে দেওয়ার সামর্থ্য রাখে। আজও তানশান তার এই সহায়তা নিল, তবে মন ভালো করার জন্য নয়। আজ যে তার মন খারাপ নয়, বাবার থেকে দূরত্ব তৈরির যন্ত্রণায় সে তরপাচ্ছে। ক্ষিপ্র হাতে বিছানার বালিশগুলো উল্টেপাল্টে নিতেই কাঙ্ক্ষিত ডায়েরিটা বেরিয়ে আসলো। তানশান সেটি খপ করে আঁকড়ে ধরে ব্যস্ত হাতে ডায়েরির পৃষ্ঠা উল্টিয়ে সর্বশেষ পৃষ্ঠার 3 পৃষ্ঠা পূর্বে সমাপ্তি পৃষ্ঠাটা বের করল। গোটা গোটা অক্ষরে মায়ের বিচ্ছেদের যন্ত্রণা বর্ণনা পড়তে লাগল সে। তানশান, আব্বু। কথাটিতে লুকিয়েছিল এক না বলতে পারা, না বোঝাতে পারা এক দীর্ঘশ্বাস। মা, ইদানিং খুব অসুস্থ থাকি আব্বু। ডক্টর বলেছে তোমার ভাই বোন আর আমি ঠিক নেই।
কতক্ষণ ঠিক থাকবো তারা জানে না আব্বু। তুমি যখন বড় হবে তখন তোমার পাপার মতো তুমিও মাম্মার উপর অভিমান করবে, তাই না? আমি তোমার অভিমানের হকদার আব্বু। আমি আর তোমার পাপা তো খুশি ছিলাম তোমায় নিয়ে, তবে কেন আমি জেদ করলাম আর কেনই বা তোমার পাপার অবাধ্য হলাম? আমার জেদ যে এতটা ভয়ঙ্কর পরিণতির কারণ হবে আমি বুঝতে পারিনি আব্বু। মৃত্যু যন্ত্রণা ও হয়তো আমায় এতটা কষ্ট দিতে পারবে না যতটা কষ্ট আমি এটা ভাবলে পাই যে তুমি আমায় ছাড়া বড় হবে আব্বু। তুমি তো আমায় ছাড়া ঘুমাও না আব্বু, তুমি কিভাবে ঘুমাবে? তোমায় কে খাইয়ে দেবে? তোমায় গোসল করিয়ে দেবে কে? তুমি হেসে কার বুকে মুখ লুকাবে? তোমার মন খারাপ হলে কার কাছে এসে অভিযোগ করবে তুমি? আমি তখন বারংবার মৃত্যু যন্ত্রণা অনুভব করব যখন তুমি আমায় খুঁজবে কিন্তু আমায় কাছে পাবে না, কখনো ছুতে পাবে না মাকে। মা তোমায় আর তোমার পাপাকে খুব মিস করব তানশান। নিয়েই আমায় যন্ত্রণাদায়ক এক মৃত্যুর স্বাদ গ্রহণ তোমায় বড় হতে দেখতে না পারার অতৃপ্ততা করতে হবে। সৃষ্টিকর্তা আমার জেদের মাসুল হিসেবে আমায় এত কঠিন মৃত্যু কেন দিল তানশান? নীরবে পড়তে পড়তেই তানশান হেঁচকি তুলে কেঁদে উঠল। অশ্রুসিক্ত নয়নে পুরো পৃষ্ঠাটিতে এলো পাথারি চুমু দিয়ে ভাঙা কণ্ঠে অনুনয় করে বলতে লাগল, মাম্মা, মাম্মা, আই মিস ইউ, আই মিস ইউ ব্যাডলি। তোমাকে আমার খুব প্রয়োজন মাম্মা। আমায় একা ফেলে চলে গেলে কেন? আমার যে খুব কষ্ট হচ্ছে। একটু আসো না আমার কাছে। তুমি নেই, পাপাও যদি আমার থেকে দূরে সরে যায় তবে আমি কিভাবে থাকব? মায়ের কাছে আহাজারি করতে করতেই তানশান ডায়েরিটা বুকে জড়িয়ে গুটিয়ে শুয়ে পড়ল বিছানায়। মানুষ পরিস্থিতির কাছে অসহায়, তেমনি রূপকথা তানশান ও অসহায় হয়ে পড়ল পরিস্থিতির কাছে। রূপকথার পরিবর্তিত জীবনের প্রথম সকালটা ছিল অন্যরকম। তার মনে সৃষ্টি হওয়া ক্ষতর না আছে কোনো মলম আর না আছে সহানুভূতি দেখানোর মতো কেউ। বিছানার ওই হেডবোর্ডের সাথেই হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিল রূপকথা। ঘুম থেকে উঠে ঘরে নিজেকে একাই পেয়েছিল সে। উঠেই শাশুড়ির তলবে তাকে সেজে উঠতে হয় শিকদার বাড়ির বড় বউয়ের রূপে, যেখানে শুধুমাত্র দায়িত্বের ছোড়াছুড়ি এবং প্রত্যেকটা কথার সমাপ্তি হয় সে এই বাড়ির বড় বউ, তার অনেক দায়িত্ব এটা দিয়ে। রূপকথা নিরুত্তর মেনেও নিয়েছে এই সত্যটিকে। আর সেই সত্য আঁকড়েই মেয়েটি একা হাতে এতগুলো মানুষের এলোয়াহি খাবারের আয়োজন করছে। জবা সবজি কাটছে, মাজেদা চাচি মাছ ধুয়ে নিচ্ছে, স্টোভে রান্না বসানো। সেদিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে রূপকথা। কর্ণকুহরে বিঁধছে শাশুড়ির অস্পষ্ট শোনা একটি বাক্য, এইসব পড়াশোনা তো শুধু আক্ষরিক জ্ঞান যা আমার পুত্রবধূদের পর্যাপ্ত পরিমাণে রয়েছে, আর প্রয়োজন নেই। এই নিয়মটি সকলের জন্যই প্রযোজ্য। এই যাত্রায় বুঝি পড়াশোনাটাও আর হলো না। তার জীবনের গণ্ডি কি এই সংসার পেরিয়ে বেরোতে পারবে না? একজন ডাক্তার হওয়ার স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে? শুকতারাকে আর মাকে একটা সুন্দর জীবন দেওয়ার বাসনা কি অপূর্ণই থেকে যাবে? আচ্ছা, শুকতারা আর মা কেমন আছে? ভালো আছে কি? নাকি রাতের অন্ধকারে ওই পশুরা তার মা বোনকে ছিঁড়ে খেয়েছে? ঝিমিয়ে পড়া অন্তঃস্থল উজ্জীবিত হয় পুনশ্চ। ম্লান দৃষ্টি এদিক ওদিক নিক্ষেপ করতেই দেখল অদূরে ডাইনিং টেবিলে মৌনতা আর রোজ দাঁড়িয়ে আছে। এক পলক চুলোর উপরে থাকা প্যানের দিকে তাকিয়ে এসে মাথায় কাপড় তুলে ধীরস্থির এগিয়ে যায় সেদিকে। রূপকথাকে দেখতেই রোজ চঞ্চল কণ্ঠে বলল, বড় ভাবি, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না এতগুলো রান্না করতে? আমি এসে গিয়েছি, আমি তোমায় সাহায্য করছি বুঝলে। আম্মা এখন অতিথিদের সাথে ব্যস্ত, বুঝতে পারবে না। রূপকথা মাথা নাড়ল না বোধক। মিহি স্বরে বলল, সমস্যা নেই আপু, আমি একাই পারব। আমায় শিখতে হবে এগুলো এখন থেকে, এগুলোই তো আমার দায়িত্ব। আমার তো অভ্যাস করতে হবে এত রান্নার। রোজের মুখটি ম্লান হয়ে আসলো রূপকথার ক্লেশে পরিপূর্ণ জবাবে। তবে সে বলার মতো কিছু খুঁজে পেল না। এই পরিবারের নিয়মনীতির বাধ্যবাধকতার আরেকটি অংশ যে সে নিজেই। সেখানে রূপকথা তো পুত্রবধূ, তাকে সংসারের দায়িত্ব কাঁধে নিতেই হবে। নায়েলকে কোলে নিয়ে মৌনতা এগিয়ে আসে রূপকথার কাছে। নীরবতা ভেঙে স্নেহের কণ্ঠে শুধায়, কিছু বলবে কথা? রূপকথা উপরনীচ মাথা নাড়ল। আপনার কাছে ফোন আছে ভাবি? আমি বাড়িতে একটা ফোন করব। আমার ফোন তো উপরে। আমার কাছে আছে ভাবি, আমারটা নাও। আমি বড় ভাইজানকে বলবো তোমায় ফোন এনে দিতে। আপাতত এটা দিয়ে কথা বলো। মৌনতার কথার মাঝেই রোজ ব্যগ্র কণ্ঠে বলল। রূপকথা এগিয়ে দেয়া ফোনটি নিয়ে কৃতজ্ঞতার সাথে বলল, ধন্যবাদ আপু।
এত ধন্যবাদের প্রয়োজন নেই বড় ভাবি। আমরা একই পরিবারের অংশ, হয়তো তোমার মানিয়ে নিতে একটু কষ্ট হবে, কিন্তু মানিয়ে নিলে আমি আর মৌন বউ তোমার বন্ধু হব, ঠিক আছে? মৌন বউ না আমার সাথে খুব হিংসা করে, বুঝেছ? তুমি আমার দলে এসো। হ্যাঁ, তাহলে আমার দল একটু ভারী হবে, নয়তো এই মৌন বউয়ের শয়তানি মাথার সাথে আমি পেরে উঠি না। আমি খুব নম্র ভদ্র ভালো মেয়ে তো, তাই বুঝেছ? রোজ নাটকীয় ভঙ্গিতে বলল। মৌনতার ভ্রুযুগল টান টান হয়ে গেল। সে সুর টেনে বলল, খুব নম্র ভদ্র ভালো মেয়ে তুমি ননদিনী, তোমার কাছে তো ইবলিশ ও হার মেনে যায় শয়তানিতে। মৌন বউ মুখ বন্ধ করো। রোজ চোখ গরম করে শাসিয়ে বলল। মৌনতা জিভ বের করে ব্যঙ্গ করে পা বাড়ায় সিঁড়ির দিকে। রোজ তেতে উঠে তার পিছু নেয়। রূপকথা ম্লান হাসল দুজনের দুষ্টুমি দেখে। সে ফোন দেওয়ার জন্য ফোনটি খুললেই বিভ্রান্ত হয়ে পড়ল, কি করবে এটা ভেবে। সে কখনো স্মার্টফোন ব্যবহার করেনি, এই বিষয়ে সে কিছু জানে না। রূপকথা নিরুপায় এদিক ওদিক তাকাতে লাগল। মৌনতা আর রোজ উপড়ে যাচ্ছে। সে কি পিছু ডাকবে? কি হলো নতুন ভাবিজান, আফনে এইখানে দাঁড়াইয়া আছেন কেন? জবার প্রশ্নে রূপকথা তাকে ফোনটি দেখিয়ে বলল, আপনি কি এই ফোন ব্যবহার করতে পারেন আপা? আমায় একটু দেখিয়ে দেবেন? বাসায় ফোন করব। হু হু, আমি পারি তো, সব পারি। আহেন আমি দেখাইয়া দেই। জবা প্রফুল্ল হেসে বলল। রূপকথা তার কাছে শিখল কাউকে ফোন কিভাবে দেয়। মায়ের নাম্বারে কয়েকবার ফোন দেয় রূপকথা, কিন্তু কেউ ফোন তুলল না। রিং হয় কিন্তু রিসিভ হয় না। রূপকথার অন্তঃস্থলে ভয় জেঁকে বসল। শরীর ঘেমে উঠল কুচিন্তায়। তাকে তো নিরাপদে পাঠিয়ে দিয়েছে, কিন্তু তারা দুজন কেমন আছে? আদৌ কি সুস্থ আছে? কাছারি ঘরের ময়লা আবর্জনা প্রায় অনেকাংশ পরিষ্কার করা শেষ তখন। নীলিমা আঁচলে ঘাম মুছে পিড়িতে বসে ঘন ঘন শ্বাস ফেলতে লাগল। তখনই শিকদার বাড়ির একজন কাজের মেয়ে ছুটে আসলো তার কাছে। নানা আঙ্গিভঙ্গি করে বলতে লাগল, ও রূপকথার মা, তাজা খবর কি শুনিছ? তোমাগো বাড়ি তো পুইরা ছাই হইয়া গেছে। নীলিমা মৃদু চমকাল, আতঙ্কে জর্জরিত কণ্ঠে শুধায়, কি বলো? সব পুড়ে ছাই হয়ে গিয়েছে? হু হু, একটা কিছুর টিকিটিও পাইবা না। কি ঝামেলা বাধাইছ দেখছ? তোমাগো মারতে চায় এখন। হাতের কাছে পাইলে তোমাদের 3 মা মেয়ের খবর ছিল। ভাবো তো, আইজকা রাইটটা ওই বাড়িতে থাকলে তোমাদের 3 মা মেয়ের কি হইতো? মাইয়ারে বিয়া দেয়ার সিদ্ধান্ত তোমার সঠিক সিদ্ধান্ত ছিল। নয়তো যেই মাইয়াগো ভালো থাকার জন্য এত কিছু করো, সেই মাইয়াগোই তুমি খুইয়ে ফেলতা। এখনও কি কানবা মাইয়া বিয়া দেয়ার শোকে? মেয়েটি রসিয়ে রসিয়ে বলল, এগুলো কি ইচ্ছাকৃত নাকি দুর্ঘটনা? আমি না। মিন্টু গজা তো নাও করতে পারে এমনটা, আগে তো এমন কিছু করেনি। কি কও দুর্ঘটনা? আশেপাশের অনেকে দেখছে মিন্টু গজাদের উইখানে বৈশা মাতলামি করতে। নীলিমা জবাব দেয় না, শুকনো ঢোক গিলল সে। মেয়েকে বিয়ে দেওয়া তার কাছে এই মুহূর্তে সঠিক সিদ্ধান্তই লাগছে, কিন্তু এর পরিণতি কি? তাদের তো এখানে থাকাই এখন বিপদজনক। শিকদার বাড়ির এই এরিয়ার ভেতরে ঢুকে তো তাদের কেউ কিছু করতে পারবে না, কিন্তু বের হলে জৈবিক চাহিদার কারণে তো তাকে বের হতেই হবে। কিন্তু যদি গজা মিন্টুদের সামনে পড়ে, তবে তাকে তো জানে মেরে ফেলবে। আম্মা, আম্মা, কেউ ফোন দিছিল, আম্মা ধরো। শুকতারার কথায় নীলিমা স্থবিরতা ভেঙে তড়িৎ গতিতে ফোন কেড়ে নেয়। নিশ্চয়ই রূপকথার ওখান থেকে ফোন দিয়েছে। বুক জুড়ে উচ্ছ্বাস নেমে আসলো। কেমন আছে তার মেয়েটা? মাকে ছাড়া তার একটা রাত কেমন কাটল? একটা রাত মেয়ের থেকে দূরত্বে কলিজা শুকিয়ে গিয়েছে তার। মেয়ের একটু কণ্ঠ শুনলেও কলিজাটা একটু ঠান্ডা হবে। নীলিমা কল ব্যাক করল এবং সাথে সাথেই রিসিভ হলো। অপর পাশে থেকে ভেসে আসলো উদ্বিগ্ন কণ্ঠস্বর, আম্মা, আম্মা, তুমি কি ঠিক আছো? নীলিমার শুকনো মুখটিতে প্রাণবন্ত হাসি ফুটে উঠল মেয়ের কণ্ঠে। মাতৃস্নেহের সাথে বলল, ভালো আছি রে মা। তুই কেমন আছিস? তোর কি ওখানে কোনো সমস্যা হচ্ছে? কথা কষ্ট হচ্ছে? মায়ের কণ্ঠে রূপকথার মাথা থেকে একরাশ চিন্তারা বিলীন হয়ে গেল। উদ্বিগ্নতা সামলে থমথমে মুখে বলল, গোটা বিয়েটাই তো আমার জন্য একটা সমস্যা আম্মা। তুমি যখন সেই সমস্যার কথা চিন্তা করনি, তবে বিয়ের পরের সমস্যার কথাও চিন্তা করার দরকার নেই। আমি ভালো আছি, এই সমস্যা কষ্ট নিয়েই ভালো আছি। এটাই তো এখন আমার জীবনের মানে।
নীলিমার মুখটি আবার শুকনো হয়ে গেল। ম্লান কণ্ঠে শুধায়, মায়ের ওপর অভিমান কমেনি? মায়ের ওপর অভিমান করা কিভাবে আম্মা? অভিমান করলে তো আর আমি ফোন দিতাম না। নীলিমা মৃদু হাসল। ম্লান কণ্ঠে বলল, হয়তো আজ সংসার জীবনটাকে কষ্ট সমস্যা মনে হবে, কিন্তু আমি জানি আমার কথা সুখ খুঁজে নেবে এই সমস্যার মাঝে থেকেই। সেদিন আমি হাসব তোর সুখ দেখে। মায়ের দোয়া সবসময় আছে তোর সাথে। রূপকথা উষ্ণ নিঃশ্বাস ফেলে শুধায়, শুকতারা কেমন আছে? আপাকে ছাড়া আমি ঘুমাবো কি করে? এই কথা জপতে জপতে গতকাল রাত থেকে বিছানায় গড়াগড়ি করছে আর ঘুমাচ্ছে। বলেই হেসে উঠল নীলিমা। ওই লোকগুলো তোমাদের কিছু করেনি তো আম্মা? নীলিমা ম্লান হেসে মেয়েকে সান্ত্বনা দিয়ে বলল, এগুলো নিয়ে আর চিন্তা করিস না। ওই লোকগুলো এখন আর কিছু করতে পারবে না আমাদের। শিকদার বাড়ির দেয়াল টপকে আমাদের ক্ষতি করার সাধ্য কারোর নেই। আর শিকদার বাড়ির বাইরে বের হলে? রূপকথা তৎক্ষণাৎ প্রশ্নে নীলিমা নীরবতায় আচ্ছন্ন হয়। এই প্রশ্নের জবাব যে অনিশ্চিত। চাপিয়ে রাখা দরজা খুলতেই আবছা অন্ধকার দৃষ্টি নিবন্ধ হয়। তানশান ধীর পায়ে ঘরে ঢুকে দরজাটা পুনরায় চাপিয়ে রেখে বারান্দার কাছে এগিয়ে যায়। বারান্দার থাইগ্লাস আবৃত পর্দা খুলে দিতেই আলোয় ঝলমলিয়ে উঠল পুরো ঘর। সেই আলোয় দৃশ্যমান কোমর সমান কমফোর্টারের আড়ালে থাকা সুবিশাল নগ্ন দেহাবয়ব। চোখে মুখে আলো পড়তেই এরোজ চোখমুখ কুঁচকে নিল। তানশান এগিয়ে যায় বিছানার কাছে। ভাঙা গলায় এরোজকে ডাকে সে, ছোট পাপা, তুমি কি আরো ঘুমাবে? মাদকের কারণে গভীর ঘুমে আচ্ছন্ন এরোজ মৃদু নড়েচড়ে উঠল তানশানের ডাকে। তানশান আরো কয়েকবার ডাকল, ছোট পাপা, আমায় একটু সাহায্য করবে? পুনরায় তানশানের অনুরোধের কণ্ঠে এরোজ তোরাক চোখ মেলল। সাথে সাথেই দৃষ্টি নিবন্ধ হয় ধূসর বর্ণের দুটো চোখ। শিকদার বাড়িতে চারজনের চোখের মনির রং ধূসর বর্ণের। তপবন, তানশান, এরোজ আর নায়েলের আর কারের চোখ এমন সাদাটে ধূসর বর্ণের নয়। এরোজ জড়ানো দৃষ্টিতে পিটপিট করে তাকিয়ে বোঝার চেষ্টা করছে সে কোথায়। মাথা সঠিক জায়গায় আসতেই তানশানের বিবর্ণ মুখটি দেখে এরোজের চোখে মুখে উদ্বিগ্নতা ছেয়ে গেল। সে তড়িৎ উঠে বসে এক হাতে তানশানের দিকে বাড়িয়ে দিয়ে জড়ানো কণ্ঠে শুধায়, কি হয়েছে আব্বু? চোখে মুখের এই অবস্থা কেন? কেঁদেছ? চাচার বাড়িয়ে দেয়া হাতটিতে হাত রাখতেই এরোজ এক হাতে আগলে নেয় তানশানকে। সে পুনরায় আদুরে গলায় শুধায়, কি হয়েছে আব্বু? আমায় একটু নানুর বাসায় দিয়ে আসবে ছোট পাপা? তানশানের ভাঙা গলায় এরোজ অবাক দৃষ্টিতে তাকায় তার দিকে। ক্রন্দনরত তানশান, এরোজ সহ বাড়ির সকলের কাছে বিরল। বছরে ঠিক কয়েকবার নির্দিষ্ট ক্ষণেই তানশানকে কাঁদতে দেখা যায়। আর সেটা হলো নিজের জন্মদিনে, মায়ের জন্মদিনে আর মায়ের মৃত্যুবার্ষিকীতে। তবে আজ তো তেমন কিছুই না, তাহলে কাঁদছে কেন? এরোজ যতই মাতাল, উগ্র, রাগজটা হোক না কেন, তানশান আর নায়েলের জন্য সে পানির ন্যায় সরল, স্বচ্ছ। বিশেষ করে তানশানের জন্য। তানশান হ্যাঁ বলল হ্যাঁ, না বলল না। এরোজ গভীর দৃষ্টিতে তাকায় তানশানের ঠোঁটে ঠোঁট চেপে রাখা থমথমে মুখটির দিকে। ফর্সা বরণ বাবা চাচার মতো ফোলা ফোলা মুখের নিষ্পাপ আদল লালচে বরণ ধারণ করেছে। আর কিছু জিজ্ঞাসা করলেই হয়তো ভারী হয়ে আসা চোখ মুখ ঠিকরে কান্না বেরিয়ে আসবে। উদ্বিগ্নতা সামলে এরোজ বিছানা থেকে নামে। ঘুমের ঘোরে শীত অনুভূত না হলেও এখন নগ্ন দেহে শিরশির জাগাচ্ছে শীতল আবহাওয়া। দ্রুত গায়ে টি শার্ট জড়িয়ে তানশানকে বুকে আগলে নেয়। ভার হয়ে আসা মুখটি ঠেকল প্রশস্ত বক্ষে। কাটা কাটা চুলগুলোতে হাত গলিয়ে এরোজ নম্র কণ্ঠে শুধায়, কেঁদেছ কেন আব্বু? কিছু হয়েছে? কেউ কিছু বলেছে? বুকে মাথা ঠেকিয়ে তানশান না বোধক মাথা নাড়ে। এরোজ পুনরায় শুধায়, তবে কি হয়েছে? ছোট পাপাকে বলা যাবে না? এবারেও তানশান না বোধক মাথা নাড়ল। এরোজ আর জেরা করে না। নানুর বাসায় যাবে এখনই? তানশান হ্যাঁ বোধক মাথা নাড়ল। এরোজ অবিলম্বে রাজি হয়ে গিয়ে বলল, ঠিক আছে, এখনই যাবে নানুর বাসায়। আমি ফ্রেশ হয়ে আসি, তুমি ততক্ষণে তৈরি হয়ে নাও। তানশান মাথা নেড়ে নীরবে পা বাড়ায়। এরোজ ম্লান কণ্ঠে পিছু ডেকে উঠল, তানশান। তানশান ফিরে তাকায়। এরোজ বেডসাইড ছোট্ট কাবার্ডের ড্রয়ার থেকে একটা চকলেট বের করে সেটি তানশানের হাতে দেয়। এরোজ নিগুড় দৃষ্টিতে পর্যবেক্ষণ করে তানশানকে।
তবে পছন্দের চকলেটটি পেয়েও রোজকার মতো সেই কামনীয় প্রতিক্রিয়াটি তানশানের মাঝে দেখতে পেল না এরোজ। তানশান চকলেটটির দিকে এক পলক তাকায় বলল, ধন্যবাদ ছোট পাপা, বলেই সে বেরিয়ে যায় রুম থেকে। গভীর ভাবনায় পড়তে হয় এরোজকে। সে ম্লান দৃষ্টিতে তানশানের গমনের পথে তাকিয়ে থাকে। গতকাল মাতাল অবস্থায় শুনেছিল বড় ভাইজান বিয়ে করেছে। মস্তিষ্ক তখন এই কথাটিকে একটু গুরুত্ব না দিলেও এখন সেই কথাটিরই আধিপত্য মস্তিষ্ক জুড়ে। ছেলেটাকে এতটা ভঙ্গুর কখনো লাগেনি, তবে আজ কেন এমন লাগছে? মস্তিষ্কে ছেপে গেল কিছু যন্ত্রণাময় স্মৃতি, যেখানে ছোট্ট এরোজ মায়ের জন্য তরপাতে তরপাতে আজ মা নামক শব্দটি আজ তার কাছে অনুভূতিহীন। তবে কি তানশানও তার মতো তরপাচ্ছে? এই কষ্টে সে কিভাবে দেখবে ছেলেটাকে, যেই অসহনীয় কষ্ট সে নিজে অনুভব করে এসেছে? কখনোই না। সে যেটা সহ্য করেছে সেটা তানশানকে কখনো সহ্য করতে দেবে না। সে দৃষ্টি সরিয়ে বালিশের নিচ থেকে ফোন বের করে এরোজ। কাউকে একটা বার্তা পাঠিয়ে পুনরায় সেটি বিছানায় রেখে ওয়াশরুমে ঢুকে যায়। নায়েলকে গোসল করিয়ে ময়েশ্চারাইজার লাগিয়ে পোশাক পরিয়ে তাকে বারান্দার রোদে বসিয়ে দিয়েছে মৌনতা। তাকে বসিয়ে নিজেও চটজলদি গোসল করে নেয়। নায়েলকে গোসল করাতে গেলে সেও ভিজে যায়। মৌনতা ওয়াশরুম থেকে বেরিয়ে এলোমেলো দৃষ্টি ফেলল। তার দৃষ্টি গিয়ে আটকায় বিছানার পাশে দাঁড়িয়ে থাকা নায়েলের ছলছল নয়নদ্বয়ের দিকে। মৌনতা বোকাসোকা হাসল নায়েলের হাতে চকলেটের খালি প্যাকেট দেখে। নায়েল টলমলে আঁখি তুলে মায়ের দিকে তাকায়। ঠোঁটে ঠোঁট চেপে হাতের প্যাকেটটি দেখিয়ে রাগান্বিত স্বরে শুধায়, তুমি আবারও আমার চকলেট খেয়ে ফেলেছ? মৌনতা ভুবন ভোলানোর হেসে আহ্লাদি গলায় বলল, আসলে মা, হয়েছিল কি, তুমি তো ওটা অর্ধেক খেয়ে রেখে দিয়েছিলে। ওটা যদি ওভাবে রাখতাম তবে চকলেটটা নষ্ট হয়ে যেত, পিঁপড়েরা খেয়ে ফেলত, তাই আর কি আমি খেয়ে ফেলেছি। নায়েল মোটেই শুনল না মায়ের মন ভুলানো কথায়। সে আটকে রাখা কান্না ছেড়ে দিয়ে চিৎকার করে কেঁদে উঠল। মা সবসময় এমনি করে, তার চকলেট খেয়ে ফেলে। মৌনতা তড়িঘড়ি করে মেয়েকে কোলে তুলে নেয়, অপরাধী কণ্ঠে বলল, মা দুঃখিত, দুঃখিত। চকলেট কি একটা আর দুইটা? তুমি তোমার ছোট পাপার কাছে যাও, সে এখনই তোমায় অনেকগুলো চকলেট দেবে। না, আনবো না, আনলেই তুমি খেয়ে ফেলবে। নায়েল কাঁদতে কাঁদতে জেদি গলায় বলল। মৌনতা মেয়েকে এটা সেটা বলে বুঝো দিতে লাগল। অতঃপর মেয়ের কান্না থামল, তাও একটা শর্তে, সেটা হলো মা আর তার চকলেট খেতে পারবে না, আর মাকে 10 বার কান ধরে উঠবস করতে হবে। মৌনতা অবিলম্বে মেনে নেয় মেয়ের শর্ত। ছোট ভাইজান সবসময় একটা চকলেট আনে, যেটা খুবই সুস্বাদু। তানশান আর নায়েলের পছন্দের চকলেট, যেটা তারও খুব পছন্দের। এর জন্য নায়েলকে যখনই এরোজ এই চকলেট দেয় তখনই তাতে অর্ধেক ভাগ বসায় সে। আর এই চকলেট এরোজ কোথায় পায় সেটা তারা জানে না, আর না এরোজ বলে। জানলে এতদিনে মা মেয়ে খেয়ে তৃষ্ণা মিটিয়ে নিত, আর না মা মেয়ের চকলেট নিয়ে এত দ্বন্দ্ব হতো। নায়েলের কথা মতো মৌনতা 5 বার উঠবস করতেই হাঁফিয়ে উঠল। সে হাফ ছেড়ে বলল, মা আর পারছি না, পায়ে ব্যথা মা, ছেড়ে দাও, এবারের মতো সরি, আর কখনো তোমার চকলেট খাবো না। নায়েলের থমথমে মুখটি ঠিকরে তখন খিলখিলিয়ে হাসি বের হয়ে আসলো মাকে হাঁফিয়ে যেতে দেখে। ব্যঙ্গ করে বলল, তুমি উঠবস করতেও পারো না? তোমার তো কোনো শক্তি নেই। তুমি জানো আমি 20 বার উঠবস করতে পারি। ইস, নায়েল তো মায়ের থেকে বেশি শক্তিশালী। মৌনতা দুঃখী মুখ করে তাকালো মেয়ের দিকে। নায়েল মাকে তাড়া দিয়ে বলল, আমি শক্তিশালী। আমি এখন যাই, ছোট পাপার কাছে যাই, 2টা চকলেট নেব তার কাছ থেকে। বলেই সে এক ছুট লাগায়। আরশিতে ভেসে ওঠা উদাম সুবিশাল অবয়বের আদ্যপান্ত চোখ বুলায় এরোজ। ম্লান হাসি ফুটে ওঠে তার ওষ্ঠপুটে। দেখতে শুনতে এই সুগঠিত দেহটাকে ইদানিং বয়ে চলতে ইচ্ছে হয় না। দেহের আড়ালে বিষণ্ণ ওই মনটি যে সর্বহারা। সে হাসতে জানে না, খুশি হতে জানে না, তার মধ্যে বেঁচে থাকার ইচ্ছা নেই, জীবন উপভোগ করার ইচ্ছা নেই। এভাবে সেভাবে শুধু দিন গুনছে কবে অন্তঃস্থলের অসহ্য দহন থেকে মুক্তি পাবে। মৃত্যু ব্যতীত যে এই দহন ফুরাবার উপায় নেই, আর সে মৃত্যুর অপেক্ষায়। সৃষ্টিকর্তার কাছে গিয়ে প্রশ্ন করবে কেন তার মনে ক্ষণকালের ওই অনুভূতিগুলোর এত তীব্র রাজত্ব, আর কেনই বা সৃষ্টিকর্তা প্রত্যেকবার তার প্রিয় মানুষগুলোর ক্ষণ অনুভূতি অনুভব করিয়ে তার থেকে কেড়ে নেয়।
তুমি কি আমায় দুটো চকলেট দেবে? তাহলে আমি তোমায় দুটো আদর দেব। এরোজের উদাসীনতা ভঙ্গ হলো বাচ্চা বাচ্চা কণ্ঠে। উজ্জ্বল দৃষ্টিতে তাকায় আয়নায় ভেসে ওঠা ছোট্ট অবয়বের দিকে। মুখে স্নেহের হাসি ফুটে উঠল স্বয়ংক্রিয়ভাবে। কোমরে পেঁচিয়ে রাখা তোয়ালে আরেকটু জোরদার করে সে পিছু ফিরে তাকায়। দরজার বাইরে হাসি মুখে দাঁড়িয়ে আছে নায়েল। নায়েল কখনো তার ঘরে আসে না। তার ভাষ্যমতে ছোট পাপার ঘর থেকে পচা দুর্গন্ধ আসে, যা নায়েলের অপছন্দ। এই দুর্গন্ধ হলো সিগারেটের। এরোজ সেখানেই দাঁড়িয়ে থেকে গম্ভীর গলায় বলল, আগে দাও, তারপর দিচ্ছি। এখানে কাছে এসো, দিচ্ছি। নায়েল হাত নেড়ে ডেকে বলল। এরোজ একইভাবে বলল, প্রয়োজন তোমার, তুমি এসো। তুমি খুবই দুষ্টু ছোট পাপা। তুমি জানো না তোমার ঘর থেকে পচা গন্ধ আসে, আমার ভালো লাগে না? নায়েল ঘরে ঢুকে রাগান্বিত গলায় বলল। এরোজ নির্বিকার দাঁড়িয়ে। নায়েল হাত নেড়ে তাকে নিচু হতে বলল। এরোজ নীরবে হাঁটু গেড়ে বসল এবং সাথে সাথেই দুটো পাতলা ঠোঁট ছুঁয়ে গেল খোঁচা খোঁচা দাড়ি যুক্ত দুই গালে। এরোজ মৃদু হেসে তানশানকে দেয়া সেই একই ড্রয়ার থেকে দুটো চকলেট বের করল। সেটি হাতে রেখেই নায়েলকে জিজ্ঞাসা করে, প্রতিদিন দুটো চকলেট পাবে কথা ছিল, তবে আজ তিনটা কেন? নায়েল ভুবন ভুলানো হাসি উপহার দিল। বিলম্বহীন মাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে অভিযোগ করে বলল, আমি গুড গার্ল ছোট পাপা, মাম্মা ব্যাড গার্ল। মাম্মা সবসময় আমার চকলেট খেয়ে ফেলে। আজও আমার চকলেট খেয়ে ফেলেছে। আমি বেশি চকলেট খাই না। দাও, এই দুটো আমায় দাও। এরোজ শীতল দৃষ্টিতে তাকায় নায়েলের দিকে। অতঃপর ড্রয়ার থেকে আরও একটা চকলেট বের করে তিনটা চকলেট নায়েলের হাতে দিয়ে বলল, আগামী 3 দিনে যেন তোমায় চকলেটের ধারে কাছে না দেখি। 3 দিন? নায়েলের কণ্ঠে বিস্ময়। 3 দিন সে এই চকলেট ছাড়া থাকবে কি করে? এরোজ মাথা নেড়ে বলল, 3 দিন। নায়েল মানতে পারল না। সে বিরোধিতা করে বলল, আমি বলেছি তো আমি বেশি চকলেট খাই না। এগুলো মাম্মা খেয়ে ফেলেছে, নয়তো আজ আর চকলেট চাইতাম না। তবে তুমি কেন আমায় পানিশ করছো? নো মোর আর্গুমেন্ট নায়েল। এরোজ গম্ভীর গলায় বলল, ইউ আর আ ব্যাড বয় ছোট পাপা। তোমার ইংলিশ খুব বাজে নায়েল। নো গুড। নায়েল কোমরে হাত দিয়ে মুখ ফুলিয়ে বলল। সে নিখুঁতভাবে পরখ করে সেই ফুলানো মুখ। দৃষ্টি তার ম্লান থেকে ম্লান হতে লাগল। মনস্পটে ভেসে উঠল ক্ষণপরিচিত একটি ফুলানো মুখ। আজ যেন সেই মুখশ্রী কল্পনা করাও তার জন্য গুনাহ। কি যন্ত্রণাময় অনুভূতি! দুপুর গড়াতেই খাবার টেবিল জুড়ে মুখরোচক খাবারের সমাহারে সেজে উঠল। নির্জনা বেগম ঘরের পুরুষদের আগে থেকেই বলে দিয়েছিল যেন দুপুরে সকলে ঘরে খাবার খায়। তকদির শিকদার বাড়িতে এসেছে অনেকক্ষণ। বসার ঘরে নির্জনা বেগম সদ্যই আসলো, হাতে তার একটি কুশিকাটা সোয়েটার। সে সোফায় বসতে বসতে জবার উদ্দেশ্যে শুধায়, নায়েল কোথায় জবা? মেজো ভাবি নায়েলকে গোসল করাইতে নিয়ে গেছে চাচি। দেখ তো গিয়ে হলো কিনা। জবা মাথা নেড়ে উপরে যায়। অর্ধেক সিঁড়ি বেয়ে উপরে উঠতেই দেখতে পায় নায়েল ছুটতে ছুটতে নামছে। পরনে তার ফেলা লোনের একটি ফ্রক আর প্যান্ট। ভেজা চুলগুলো পিঠ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। জবা সাবধানী কণ্ঠে বলল, সাবধানে আইসো নায়েল, এত ছোটাছুটি কইরো না, পইরা যাবা। নায়েল অপরিবর্তিতভাবেই সিঁড়ি বেয়ে নেমে জবার সামনে এসে দাঁড়ায়। হাসিমুখে দুহাত বাড়িয়ে দিয়ে বলল, কোলে নাও আন্টি, এইটুকুন জায়গা হাঁটতে পারবা না? জবা কপাল কুচকে শুধায়। নায়েল কোমরে হাত দিয়ে নাকচ করে বলল, না মাম্মা ও কোলে নিতে চায় না, তুমিও কোলে নিতে চাও না, আমার কষ্ট হয় না এত হাঁটাহাঁটি করতে? হইছে হইছে, আইসো, কোলে আইসো। তোমার মায়ের তো পায়ে ব্যথা, তাই তোমারে কোলে নিতে পারে না। নায়েলকে কোলে নিয়ে জবা নিচে নেমে আসে। তাদের পিছু পিছু ততক্ষণে মৌনতাও নেমে আসে। জবা নির্জনা বেগমের কাছে যেতেই নায়েল লাফিয়ে দাদুমণির কোলে চলে যায়। নির্জনা বেগম মুখশ্রী থেকে গাম্ভীর্যতা সরে গিয়ে স্নেহের হাসি ফুটে উঠল। সে নায়েলকে কোলে বসিয়ে বলল, এই সুন্দর সোয়েটারটা তোমার জন্য বানিয়েছি দাদুমণি, পরবে? নায়েল দাদুমণির হাতে থাকা সোয়েটারটি নেড়েচেড়ে অবুঝ কণ্ঠে শুধায়, সোয়েটার? পরবে?
নাইল হাসিমুখে মাথা নেড়ে বলল, পরব দাদুমণি। মৌনতা এসে শাশুড়ির পাশে বসল। সেও সোয়েটারটি ছুঁয়ে বলল, অনেক সুন্দর হয়েছে আম্মা। নাইলকে খুব সুন্দর লাগবে পরলে। আমি জানি তো, আমার দাদুমণিকে সবকিছু পরলেই সুন্দর লাগে। নির্জনা বেগম আহ্লাদি গলায় বলল। সে সোয়াটারটা খুলে নাইলকে পরিয়ে দিয়ে মৌনতাকে জিজ্ঞাসা করল, তোমার নাকি পায়ে ব্যথা বেড়েছে? কিছুদিন যাবৎ অনেক বেশি পায়ে ব্যথা অনুভব হচ্ছে। সিঁড়ি দিয়ে উঠতে নামতে একটু বেশি হাঁটলে ডান পাটা মনে হয় ছিঁড়ে যাবে, এত ব্যথা। নির্জনা বেগম চিন্তিত দৃষ্টিতে তাকায় মেজ বউয়ের দিকে। চিন্তিত কণ্ঠেই বলল, বাগেরহাটে বসেও কিছু খেতে পারতে না, বমি হয়, এখন আবার পায়ে ব্যথা বাড়ছে, ডাক্তারের কাছে যাচ্ছ না কেন? শরীর তো আর আগের মতো নেই তোমার, শুকিয়ে কাঠ হয়ে গিয়েছ। মৌনতা মলিন হাসল। ইদানিং তার শরীর ক্রমশই ভেঙে পড়ছে। পুরো শরীর জুড়ে কেমন অসহ্য জ্বলন, গিটে গিটে ব্যথা, ক্লান্তি অবসাদ কাজ করে। একটু কাজ করলে পরবর্তী 1 ঘন্টা সে একদম ফুটবল হয়ে পড়ে। সে মৃদু হেসে বলল, আপনার ছেলে আসুক আম্মা, তার সাথে যাব। ইমরোজের আসতে দেরি, তুমি ওর জন্য অসুখ পালন করবে কেন? নির্জনা বেগম চিন্তিত কণ্ঠে বলল, তার আসতে দেরি নেই আম্মা। গতকাল কথা হয়েছিল 1-2 দিনের মাঝেই চলে আসবে বলেছে। গতকাল? আজ আর কথা হয়নি? নির্জনা বেগমের ললাটে মৃদু ভাঁজের দেখা মিলে। মৌনতার চোখে মুখে উদাসীনতা ছেয়ে গেল। উদাসীন কণ্ঠে বলল, না, রোজ তো কথা হয় না আম্মা। আপনার ছেলে খুব ব্যস্ত থাকে তো হুটহাট ফোন দিল বিরক্ত হয়। মৌনতার উদাসীন কণ্ঠে নির্জনা বেগমের চোখে মুখেও উদাসীনতা ছেয়ে গেল। মেজ ছেলে এবং মেজ বউয়ের দাম্পত্য জীবন যে অনেক মাস যাবতই খুব একটা ভালো যাচ্ছে না, সেটা তার ও দৃষ্টি নিবন্ধ হয়েছে। আড়ষ্টতা ভাঙল নির্জনা বেগম। নাইলকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে দেখতে গম্ভীর গলায় বলল, নিজের প্রতি, স্বামীর প্রতি যত্নবান হও মেজ বউ। সুস্থ শরীর আর স্বামী ছাড়া একটা মেয়ের জীবনে সুখ শান্তি থাকে না। মৌনতা নিরুত্তর তাকিয়ে রইল শাশুড়ির দিকে। শাশুড়ির এই কথাটিই তো মেনে আসছে আজ পর্যন্ত। যেখানে 1.5 বছর যাবৎ নীরবে স্বামীর উপেক্ষা সহ্য করে তার প্রতি আনুগত্য প্রকাশ করে আসছে নিজের সংসারটির খুঁটি মজবুত করার জন্য। এখন তো মাঝে মধ্যেই সন্দেহ হয় সংসারটি কি আদৌ তার আছে, নাকি সেটি অচিরেই অন্য কারোর নামে লিখে দিয়েছে ইমরোজ। চোখের সামনে ভেসে উঠল দিনের পর দিনের স্বামীর ফোনে অন্য নারীর থেকে আসা প্রেমময় বার্তাগুলোর এক ঝলক। এই যে মরণ যন্ত্রণা থেকে ও দুঃসহ নিজের স্বামীর জীবনে অন্য কোনো নারীর অস্তিত্ব বুঝতে পারা। তবুও ধৈর্য ধারণ করে সে হাসিমুখে থাকার চেষ্টা করে, হয়তো সব ঠিক হয়ে যাবে একদিন, এই আশায়। মেয়েদের যে হুটহাট সিদ্ধান্ত নিতে নেই। দাদির কোলে বসা হাস্যোজ্জ্বল মুখের মেয়েটির দিকে তাকিয়ে মৌনতা মিহি স্বরে বলল, এটাই তো করে আসছি আম্মা। কিন্তু সবসময় কি প্রচেষ্টা আমাদের আকাঙ্ক্ষিত ফলাফল দেয়? দেবে না কেন? অবশ্যই দেয়। তুমি মন থেকে সৃষ্টিকর্তার কাছে কিছু চাইবে আর সাধ্যমতো চেষ্টা করবে, তাহলে সেই জিনিস তোমার হতে বাধ্য। নির্জনা বেগমের দৃঢ় কণ্ঠ। বুক কাঁপে তার সংসারের ফাটলের কথা শুনলে। সে কখনোই তার সন্তানদের জীবনে ফাটল ধরতে দেবে না। তাই সে পুনরায় দৃঢ় কণ্ঠে বলল, ইমরোজ এবার আসলে ওকে, নিজেকে আর নাইলকে পুরোটা সময় দেবে। সংসার দেখার প্রয়োজন নেই। সংসার দেখার জন্য এখন বড় বৌমা তো আছেই। সে দেখে নেবে সংসারের বাকি সবকিছু। অতটুকু একটা মেয়ের উপর এই বিয়েটাই মস্ত বড় এক দায়িত্ব। সেখানে এত বড় সংসারের দায়িত্বটা দিয়ে আমরা কি অবিচার করছি না ওর সাথে? মৌনতা মলিন কণ্ঠে বলল, বিচার অবিচার কোত্থেকে আসলো মেজ বউ? সে এই বাড়ির বউ, তার কি দায়িত্ব নেই এই সংসারের প্রতি? সেটারও তো একটা বয়স আছে আম্মা। অভিজ্ঞতার জন্য বয়সের নয়, চেষ্টা আর চর্চার প্রয়োজন, যেটা ধীরে ধীরে হয়ে যাবে তার। আমি শিখিয়ে পড়িয়ে নেব তাকে, তুমি তোমার সংসারের খুঁটি মজবুত করো। মৌনতা দীর্ঘশ্বাস ফেলে নীরবে মাথা নেড়ে সম্মতি জানিয়ে উঠে দাঁড়ায়। সিঁড়ি বেয়ে রূপকথা আর রোজ ও নামছে তখনই। মৌনতা রোজকে তাড়া দিয়ে বলল, রোজ তোমার স্পেশাল রায়তা বানিয়ে ফেলো, সকলে খেতে বসবে। আসছি মৌন বউ, তার জন্যই এসেছি। তোমার এত বারবার মনে করিয়ে দিতে হবে না। সুযোগ পেলেই শুধু আমার পেছনে লাগবে। আমি তোমার মতো মন ভুলা মানুষ নই।
রোজ সিঁড়ির রেলিং ঘেঁষে নামতে নামতে মুখ বাঁকিয়ে বলল, ওহ আচ্ছা, আমি তোমার পেছনে লাগি নাকি তুমি লাগছ? কুটনি ননদিনী। মৌনতা কপাল কুঁচকে বলল, কি বলল আমি কুটনি? তোমার কত বড় সাহস! আম্মা দেখেছ তোমার মেজ বউয়ের কাণ্ড, আমি নাকি কুটনি? রোজ বিস্ময় নিয়ে বলল। নির্জনা বেগম বিতৃষ্ণা ভরা দৃষ্টিতে তাকায় মেয়ের দিকে। গম্ভীর মুখে বলল, সবসময় এমন করে কথা বলো রোজ? মৌন বউ কি? ভাবি ডাকবে। সে তোমাদের জন্য মেজ বউ, আমার জন্য তো মৌন বউ। আমি ওসব ডাকব না তাকে। রোজ বিরোধিতা করে বলল। নির্জনা বেগম ক্রুব্ধ দৃষ্টিতে তাকায় মেয়ের দিকে। রোজ রান্নাঘরে ঢুকে যায় রায়তা বানানোর জন্য। ঘরের সকলে তার বানানো রায়তা খুব পছন্দ করে, তাই এই দায়িত্বটা সবসময়ই তার। সে রান্নাঘরে ঢুকে যায়। রূপকথা মৌনতার সাথে হাত বাটাতে এলো, এই মৌনতা তাকে বারণ করল। অনেক করেছ রূপকথা, এখন এতটুকু আমি করি, তুমি বসো। রূপকথা শোনে না, বারণ করা সত্ত্বেও সে একটু আধটু হাত বাটায়। মৌনতা টেবিল সাজাতে সাজাতে রূপকথাকে নিচু স্বরে জিজ্ঞাসা করল, তোমার কি তানশানের সাথে কথা হয়েছে রূপকথা? রূপকথা চোখ তুলে তাকায়, মিহি স্বরে শুধায়, তানশানকে ভাবি? মৌনতা মৃদু হাসল রূপকথার অজ্ঞতায়। এটাও বুঝল এখন পর্যন্ত তানশান কিংবা রূপকথার পরিচয় হয়নি। সে হাসি মুখে বলল, তোমার ছেলে, তার নাম তানশান শিকদার। গতকাল যে তোমাদের সাথে গাড়িতে ছিল, দেখেছিলে না? রূপকথার মনে পড়ল তপবন শিকদারের প্রতিরূপ একটি নিষ্পাপ মুখ। মুখ চেনা, তবে নাম জানত না। সে মাথা নাড়ল। মৌনতা বলল, এখন পর্যন্ত পরিচয় হয়নি তাই না? রূপকথা না বোধক মাথা নাড়ল। মৌনতা বলল, আচ্ছা, এখন সকলে খেতে আসবে না, তখন পরিচয় করিয়ে দেব। রূপকথার বক্ষস্থলের স্পন্দন বাড়তে লাগল। আরও একবার অন্তরালে করা নাড়ল সে, কারোর দ্বিতীয় স্ত্রী, কারোর সৎমা। বিদঘুটে এক অনুভূতি। ঠিক কিভাবে নেবে ওই ছেলেটি তাকে? খুবই খারাপভাবে হয়তো। আরও এক অপ্রীতিকর পরিস্থিতির জন্য প্রস্তুতি নিল অন্তঃস্থল। তকদির শিকদার খাবার টেবিলে আসে। নির্জনা বেগম ও নাইলকে নিয়ে বসতে বসতে বলল, জবা, তানশান আর এরোজকে ডেকে নিয়ে আয় তো। সকালে নাস্তা খেয়ে যে উপরে গেল দাদু ভাই, তারপর আর একবারও নিচে আসলো না। আমারও যাওয়া হলো না। যা, তাড়াতাড়ি যা। আমি একবার গেছিলাম, কিন্তু দরজা ভিতর থিকা বন্ধ ছিল চাচি। আমার মনে হয় তানশান কোনো কারণে মন খারাপ করছে চাচি। জবা সতর্ক দৃষ্টি ফেলে চাপা স্বরে বলল। নির্জনা বেগম একবার আর চোখে দেখে নেয় মৌনতার পাশে দাঁড়িয়ে থাকা রূপকথাকে। সে দৃষ্টি সরিয়ে জবার দিকে শানিত দৃষ্টিতে তাকিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, সবসময় বেশি কথা তোর অভ্যাস। তোকে যেটা বলেছি তুই সেটা করবি। জবা চুপসে গেল। তখনই তপবন সদর দরজা দিয়ে দ্রুত পায়ে ঢুকল। নির্জনা বেগমের মুখে হাসি ফুটে উঠল তপবনকে দেখে। সকালে অনুরোধ করে বলে দিয়েছিল যেন দুপুরে ঘরে খেতে আসে। এত বছর পর স্ত্রীর হাতে রান্না খেতে দেখবে ছেলেটাকে। এখন আর তপবন একা নয়। তপবনের ও স্ত্রী, সন্তান রয়েছে, একটা সংসার রয়েছে। এভাবেই তো দেখতে চেয়েছিল ছেলেটাকে। সে প্রফুল্ল চিত্তে ডেকে উঠল ছেলেকে, তপবন এসেছ? ফ্রেশ হয়ে তাড়াতাড়ি খেতে এসো। তানশানকে নিয়ে এসো। তপবনের গতি রোধ হল। এরোজ আর তানশান ও নিচে নেমে আসলো ততক্ষণে। তপবন এক পলক তাকায় চাচার হাত ধরে নত মস্তকে দাঁড়িয়ে থাকা ছেলের দিকে। আজ ছেলে তার বাবার দিকে তাকাতেও ইতস্ততা বোধ করছে। নিজেকে আজ পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বাবা মনে হচ্ছে তপবনের। ছেলের থেকে দৃষ্টি সরিয়ে এসে বসার ঘর থেকে মায়ের দিকে দৃষ্টিপাত করে বলল, তানশান আর আমি ওর নানুর বাসায় যাচ্ছি আম্মা, সেখানেই খাব। নির্জনা বেগম মৃদু অবাক হল। অবাক কণ্ঠেই শুধায়, এই দুপুরবেলা সেখানে যাবে কেন? তপবন মিহি স্বরে বলল, তানশানের স্কুল খুলে যাবে, তখন আর সুযোগ পাবে না যাওয়ার। তাই এখন নিয়ে যাচ্ছি। আপনারা খাওয়া দাওয়া করুন। এরোজ তুমি কোথায় যাচ্ছ? খাবে না? মায়ের প্রশ্নে এরোজ অবিচল কণ্ঠে বলল, আমিও যাচ্ছি আম্মা, সেখানেই খেয়ে নেব। ভাইজান চলো। কথাটা বলেই তপবন সহ এরোজ আর তানশান বেরিয়ে গেল।
খাবার ঘরের সকলের মুখ মলিন হয়ে গেল এতে। তকদির শিকদার ডানে বামে মাথা নেড়ে বিতৃষ্ণা ভরা দৃষ্টিতে তাকায় স্ত্রীর দিকে। কি হলো, এতে করে তো নতুন বউকে অসম্মানিত হতে হলো। যাদের জন্য রান্না করল তারাই তো তাকে এবং তার রান্নাকে কোনো প্রকার গুরুত্ব দিল না। মৌনতা ঘাড় ঘুরিয়ে তাকায় রূপকথার নির্জীব মুখটির দিকে। তার মধ্যে বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না, সে নির্বিকার দাঁড়িয়ে আছে। মৌনতা তার হাত আঁকড়ে ধরে বলল, মন খারাপ করো না কথা, রাতে সকলে একসাথে খাবো। রূপকথা মৃদু হাসল, মৌনতার কথায় কোনো জবাব দেয় না। সকলে তাকে কেন এত ফুটবল ভাবে? সে তো ফুটবল নয়। যেখানে কারোর দ্বিতীয় স্ত্রী, কারোর সৎ মা হয়ে বাঁচার ক্ষেত্রেই তার মন খারাপকে গুরুত্ব দেয়নি, সেখানে এইসব তো তুচ্ছ বিষয়। এতটুকুতে তার মন খারাপ হয় না। সে নিজেকে প্রস্তুত করছে এর থেকেও আরও কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্য। কেননা দিন শেষে তার জীবনের সবচেয়ে কঠিন সত্য হল সে একজন সৎ মা। আর সমাজে একজন সৎ মায়ের জীবন মোটেও সহজ নয়। বাবারাও বহুরূপী হয়। পৃথিবীতে বাবাদেরও ভিন্ন ভিন্ন রূপ রয়েছে। এই বাক্যটি যদি পুরোপুরি মিথ্যা হতো তবে কতই না সুন্দর হতো, তাই না? বাবারা হবে শ্রদ্ধেয়, নম্র, সন্তানদের জন্য সর্বদা শক্ত একটি ঢাল, যে কোনো মূল্যে সন্তানদের নিজের আশ্রয়স্থলে আগলে রাখবে, তাদের মুখের হাসির কারণ হবে। কিন্তু সবসময় বাস্তবিকতা এই বর্ণনা অনুসরণ করে না। বাস্তবে তো বাবাদের কতস্থ নিকৃষ্ট রূপ রয়েছে, আবার কতস্থ মণিমুগ্ধকর রূপও রয়েছে। তেমনি বাবাদের তিনটি রূপ বহন করে তানশানের বাবা, রূপকথার বাবা, নায়েলের বাবা। অথচ দিনশেষে তিনজনই বাবা। তবে তাদের মধ্যে রয়েছে বিস্তর ফারাক। এই যে গতকাল থেকে তপবন শুধু চেষ্টা করে যাচ্ছে যেন তার পিতৃত্বে কোনো ক্ষত সৃষ্টি না হয়, তার সন্তানটির মনে বাবার পিতৃত্ব নিয়ে কোনো শঙ্কা না তৈরি হয়। কিন্তু সফল হলো কি তপবন? পুরোটা রাস্তা তানশান একটিবারের জন্য ও বাবার চোখে চোখ রাখেনি, এমনকি মুখের দিকেও তাকায়নি। ফ্রন্ট মিররে কিছুক্ষণ পরপর তপবন তাকাচ্ছে যেন একটু দেখতে পারে তার ছেলেটা তার দিকে তাকিয়েছে। কিন্তু না, তানশান একটিবারও তাকায়নি। জীবন তৃতীয়বারের মতো তপবনকে ভেঙেচুরে চুরমার করতে সফল। দুইবার কলিং বেল বাজালেই সদর দরজাটি খুলে যায়। ভেসে ওঠে একটি মায়াভরা হাস্যোজ্জ্বল পৌর মুখ। পারমিতা বেগম একগাল হেসে স্নেহভরা দৃষ্টিতে তাকায় তপবনের দিকে। তপবন মৃদু হেসে বয়সে ভারী হওয়া দেহটাকে আলতো হাতে আগলে নিল নিজের সাথে। বিনম্র কণ্ঠে শুধায়, কেমন আছো আম্মা? ভালো আছি। তোরা এসে গিয়েছিস, আমি এখন আগের থেকে আরো ভালো আছি। আয় ভেতরে আয়। আমার নানুভাই কোথায়? পারমিতার আদরমাখা কণ্ঠে বাবার পেছনে থেকে টলমলে আঁখি বের করে উকি দিয়ে তাকায় নানুমনির দিকে। পারমিতা বেগমের দৃষ্টি ছলছল করে উঠল এতদিন পরে নাতিকে দেখে। সে তপবনের থেকে সরে এসে তানশানের দিকে হাত বাড়িয়ে দেয়। তানশান মৃদু হেসে বিলম্বহীন লেপ্টে গেল নানুমনির বুকে। শক্ত করে জড়িয়ে ধরে কাঁধে থুতনি ঠেকিয়ে শুষে নেয় নানুমনির দেহের সুবাস। কথায় আছে খালার দেহে নাকি মায়ের সুবাস পাওয়া যায়, কিন্তু তার যে পোড়াক পাল, তার কোনো খালা নেই। আর না আছে মা। মায়ের কোনো কিছু তার ধরাছোঁয়ার মধ্যে নেই, আছে শুধু এই পৌর নানুমনি। তাই সে নানুমনির মাঝেই মাকে খুঁজে বেড়ায়। নানুমনির গায়ের সুবাসও তার খুব প্রিয়। পারমিতা বেগম অনবরত হাত বুলায় তানশানের মাথায়। মিহি স্বরে শুধায়, আমার নানু ভাইয়ের কি তার নানুমনিকে খুব বেশি মিস করছিল? তানশান নির্বাক ঘন ঘন মাথা নাড়ে। তপবন ম্লান হেসে নানি নাতনিকে সেখানেই রেখে ভেতরে চলে যায়। পূর্বাদের বাড়ি নিরালায়। গাড়িতে তাদের বাড়ি থেকে ২০-২৫ মিনিটের দূরত্বে নিরালা। পূর্বারা ৩ ভাই বোন। পূর্বা সবার বড় আর তার 2 ভাই ছোট। তপবন সোজা শ্বশুরের ঘরে চলে গেল। এই ঘরটিতে আসলে তার দেহ ম্লান হয়ে আসে। এত এত মানুষগুলোর মাঝখান থেকে মেয়েটি কিভাবে সকলকে ছেড়ে চলে গেল? পারমিতা তানশানের মাথায় হাত বুলাতে বুলাতে ম্লান হাসল। তপবনের বিয়ের ব্যাপারে সে জানে। নির্জনা বেগম বিয়ে ঠিক করার সাথে সাথেই তাদের সব জানায়। তারা ভেবেছিল এই বিষয়টা খুব বেশি প্রভাব ফেলবে না, তবে তারা ভুল ছিল। বহু বছর পূর্বেই তারা তপবনকে এই বিষয়ে আগাতে বলেছিল। জীবনের প্রথম পর্যায়ে বিপত্নিক হয়ে গোটা জীবনটা একাকী কাটানোর সিদ্ধান্তে তাদের ঘোর আপত্তি ছিল। ঘরে চলো নানু ভাই।
পারমিতা নম্র কণ্ঠে বলল। তানশান মাথা নেড়ে সরে আসে তার থেকে। পারমিতা তাকে আগলে নিয়ে ঘরে ঢোকে, তখনই ভেসে আসে এরোজের ভারী কণ্ঠ, আমায় না নিয়েই চলে যাচ্ছ সুন্দরী? পারমিতা কপাল কুঁচকে তাকালেও তা মসৃণ হয়ে গেল এরোজের হাসিমুখ দেখে। সে প্রগাঢ় হেসে প্রফুল্ল চিত্তে হাসল। বলল, এই পাজি তুইও এসেছিস? সুন্দরীর কথা মনে পড়েছে এতদিন পরে? এমনি সময় তো তোকে এই মুখ হতে দেখি না। এরোজ হাসিমুখে ঘরে ঢুকল। পারমিতাকে এক হাতে আগলে নিয়ে আহ্লাদ করে বলল, দিন আর মাস, তোমার টানে আমায় একদিন না একদিন এই মুখ হতেই হবে সুন্দরী। তোমায় ছাড়া আমার চলে না। পারমিতা হেসে উঠে চাপড় মারে এরোজের বাহুতে। তাড়া দিয়ে বলল, আয় আয়, তোদের জন্য চুই ঝাল দিয়ে গরুর মাংস রান্না করেছি, মজা করে খাবি। ইসোস, তোমার হাতের চুই ঝালের গরুর মাংস খাওয়ার জন্যই আমি গত 1 সপ্তাহ যাবৎ উপোস করে আছি সুন্দরী। চলো চলো, আজ পেট পুড়ে খাবো। তোর ফাজলামো যত সব আমার সাথেই। কি করেছিস নিজের? দেখেছিস একবারও নিজের দিকে তাকিয়ে? নিজের প্রতি তোর এত উদাসীনতা কেন? এরোজ ম্লান হাসল পারমিতার কথায়। সন্তর্পণে প্রশ্নটি এড়িয়ে বলল, খিদে পেয়েছে, সকাল থেকে না খেয়ে আছি। খাবার দাও। তুই না খেয়ে এসেছিস? আমিও কি সব নিয়ে পড়লাম? আয় আয়, আমি এখনই খাবার দিচ্ছি। পারমিতা ব্যস্ত কণ্ঠে বলল এরোজের কথার প্রেক্ষিতে। সে তাদের ছেড়ে রান্নাঘরের দিকে ছুটল। শ্বশুরের কক্ষে ঢুকতেই বিছানায় শুয়ে শুয়ে খবরের কাগজ পড়তে থাকা একজন বয়স্ক লোক দৃষ্টি কাড়ল। তার শ্বশুর তেমন একটা হাঁটা চলা করতে পারে না। দিনের বেশিরভাগ সময় বিছানাতেই কাটে। তপবন মিষ্টি হেসে জিজ্ঞেস করে, আব্বু কেমন আছেন? তপবনের কণ্ঠে মোজাম্মেল হোসেন খবরের কাগজ সরিয়ে তাকায়। হাসি মুখে বলল, আল্লাহ রেখেছে তপবন, তুমি দেরি করে এসেছ। আমি অপেক্ষা করছিলাম তোমার সাথে নামাজ পড়ব। তপবন মাথা নাড়ল। এরোজ যখনই জানিয়েছে তানশানের কথা, সে তখনই এই বাড়িতে জানিয়ে দিয়েছে তারা আসছে। সে শ্বশুরের পাশে দাঁড়িয়ে তার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, দুঃখিত আব্বু, আমি কাজে ব্যস্ত ছিলাম। সেগুলো সম্পন্ন করেই তানশানকে বাসা থেকে নিয়ে এখানে আসলাম। মোজাম্মেল হোসেন তপবনের হাত ধরে নামতে নামতে বলল, সমস্যা নেই, চলো নামাজ পড়ে নেই। মাঝে মধ্যে খুব ইচ্ছা করে জামায়াতে গিয়ে নামাজ পড়তে, তা আর এই শরীরে হয়ে ওঠে না। তোমার শ্যালক দুটো হয়েছে হাড়ে বজ্জাত, তাদের শুধু কাজ আর পড়াশোনা। এত বলি আমার সাথে মাঝে মধ্যে একসাথে নামাজ পড়, তখন আর তাদের খুঁজে পাওয়া যায় না। পিয়াল আর প্রণয়কে আমি বলে দেব আব্বু আপনার সাথে নামাজ পড়তে। আপনাকে আমি অনেকবার বলেছি একটা হুইলচেয়ার আনাই, অন্তত জামায়াতে নামাজ তো পড়তে পারবেন। তপবন তাকে আঁকড়ে ধরে নিয়ে চেয়ারে বসিয়ে দেয়। মোজাম্মেল হোসেন হেসে বলল, ওসবের দরকার নেই আব্বু, হুইলচেয়ার আমার অপছন্দ। দেখলেই নিজেকে পঙ্গু পঙ্গু লাগে। সব মনের দোষ। তপবন দীর্ঘশ্বাস ফেলে বলল। সে অজু করে কাবার থেকে জায়নামাজ নিয়ে শ্বশুরের পাশে দাঁড়িয়ে গেল। পারমিতার কোলে গুটিয়ে শুয়ে আছে তানশান। চোখ বেয়ে তার নীরবে অশ্রু গড়িয়ে পড়ছে। গতকাল রাত থেকে মনের মধ্যে তৈরি হওয়া সকল বিষণ্ণতা, বাবার ভালোবাসা হারিয়ে ফেলার ভয় কান্নারূপে বেরিয়ে আসছে। সেদিকে ব্যথিত নয়নে তাকিয়ে আছে পারমিতা। এক হাত তার এঁটো। তানশানের জন্য ভাত মেখে বসে আছে, কিন্তু সে খাওয়াতে পারেনি। পারমিতা আদুরে গলায় বলল, কি হয়েছে নানু ভাই? সেই থেকে কাঁদছ কেন? ভাত ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নাও। তানশানের কান্নার বেগ বাড়ে। সে দুই বাহুতে চোখমুখ মুছতে লাগল। নানুমণির দিকে তাকিয়ে বলল, আমি তোমার কাছে থাকব। আচ্ছা থাকবে, তাতে কান্না করার কি আছে? এত বড় ছেলে এইটুকু ব্যাপারে কাঁদে? পারমিতা ম্লান হেসে বলল। তানশান কিছু বলল না। অনুভূতি প্রকাশের অজ্ঞতা থাকায় সে এখনো নানুমনিকে বলতে পারেনি এই কান্না এতটুকু বিষয়ের জন্য নয়, বরং বাবার ছত্রছায়া থেকে বঞ্চিত হওয়ার ভয়ের জন্য। সে টলমলে দৃষ্টি ফেলে ধিমি স্বরে শুধায়, পাপা কি আমায় আর ভালোবাসবে না নানুমনি? মাথায় বুলাতে থাকা এক হাত থেমে গেল পারমিতার। সে মৃদু হেসে মিহি স্বরে বলল, তোমার কি মনে হয়?
পাপা তোমায় আর ভালোবাসবে না? তোমায় ভুলে যাবে? এতদিনে এই চিনেছ পাপাকে? তানশান জবাব দেয় না পারমিতার প্রশ্নের। নিজ ভাবনায় অটল থেকে পুনরায় শুধায়, পাপার যদি নতুন একটা পরিবার হয়, তবে কি পাপা আমায় ভুলে যাবে? পারমিতা তার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোমায় একটা গল্প বলি। হ্যাঁ, বাস্তব গল্প। তোমার মায়ের গল্প, আমার ছোট্ট নানু ভাইয়ের গল্প। তোমার মা যখন আমাদের ছেড়ে চলে যায় তখন তুমি ছিলে 3 বছরের একটি ছোট্ট শিশু, যে আধো আধো কণ্ঠে কথা বলতো, দুষ্টু করত। তখন তোমার খেয়ালকে রাখবে এই ভেবে আমি তোমায় আমার কাছে নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু তোমার বাবা আমায় দেয়নি। বরং সে জোরগলায় বলেছিল সে তোমায় দেখে রাখবে। তারপর থেকেই তুমি তোমার পাপার সাথে থাকো, এমনকি একটা দিনও তোমায় কাজের লোকের ভরসায় কিংবা পরিবারের কারোর ভরসায় রাখেনি। নিজে হাতে তোমার খাবার বানানো, গোসল করানো, ঘুম পাড়ানো, ঘুরতে নিয়ে যাওয়া এবং নিজের অফিস সামলেছে। এবং সেই থেকে আজ পর্যন্ত একা তোমার দেখাশোনা সবকিছু করছে। এত কিছুর পরেও তোমার যদি পাপার ভালোবাসার উপর আস্থা না থাকে, তবে আমি বলবো তুমি এখনো তোমার পাপাকে চিনতে পারোনি। তোমার এখনো অনেক সময়ের প্রয়োজন তাকে চিনতে। যদি তুমি তাকে চিনতে, তবে কখনোই তোমার মনে এই প্রশ্ন আসতো না। তুমি যে এইগুলো ভেবে বাবাকে কষ্ট দিচ্ছ, এটা বাবা বুঝতে পারলে খুব ব্যথিত হবে। তার এত বছরের কষ্টের ফল হিসেবে সে কি অর্জন করল? কিছুই না। তার সন্তানের তো বিশ্বাসই নেই তার বাবার ভালোবাসার উপর। তানশান নিরুত্তর ভাবুক হয়ে তাকিয়ে রইল নানুমণির দিকে। সে কি সত্যিই অতিরিক্ত ভাবছে? পাপার প্রতি তার ভালোবাসার প্রতি কি তার সত্যিই কোনো বিশ্বাস নেই? দরজার বাহিরে দাঁড়িয়ে থাকা তপবনের দেহাবয়ব ম্লান হয়ে আসে ছেলের কথায়। ছেলেটা গতকাল থেকে এত বিদঘুটে অনুভূতি লালন করছিল তার জন্য। সে কি বাবা হিসেবে আসলেই ব্যর্থ? তপবন স্বচ্ছ ম্লান দৃষ্টিতে তাকায় এরোজের দিকে। ম্লান কণ্ঠে শুধায়, আমি কি খুব খারাপ বাবা এরোজ? তানশান এই কঠিন কথাগুলো কিভাবে বলতে পারল? আমি ওকে ভুলে যাব? আমার সন্তানটিকে? এরোজ ভাইয়ের হাতটি শক্ত করে আঁকড়ে ধরে বলে, তুমিও কি তানশানের মতো অবুঝ হয়ে গিয়েছ? ও ছোট ভাইজান। ওর জীবনে তুমি একমাত্র, যার সাথে ওর প্রতিটা ক্ষণ সুখ দুঃখ পার হয়। আর এই সময়টাতে ওর মাঝে পরিবর্তন আসছে। তাই হঠাৎ জীবনে এই পরিবর্তন স্বাভাবিকভাবে মেনে নিতে পারছে না। ওর উপর বিরূপ প্রভাব পড়ছে। ভাবছে ও তোমায় হারিয়ে ফেলবে ধীরে ধীরে। তুমি বলো, তুমি কি এমন কিছু করবে কখনো? এরোজের কথায় তপবন অনুজ্জ্বল শুকনো মুখটি তুলল। ডানে বামে মাথা নেড়ে দৃঢ় কণ্ঠে বলল, আমার মৃত্যু ব্যতীত আমার সন্তানটির উপর থেকে তার বাবার ছায়া কখনো নড়বে না। তবে তোমার উচিত এখন ওর মনের এই ভুল ধারণা দূর করে দেওয়া। এরোজ মৃদু হেসে বলল, বড় ভাবি মারা যাওয়ার পরে ছোট্ট তানশানকে নিয়ে ভাইজানের এক একটি কঠিন দিন পার হতে দেখেছে, সে তেমনি তানশানকেও মায়ের জন্য তরপাতে দেখেছে। এই দুইজনের কষ্ট সে কোনোক্রমেই সহ্য করতে পারে না। তপবন ধীর পায়ে কক্ষে প্রবেশ করে। তানশান থমথমে মুখে বসে আছে বিছানায়। ফোলা ফোলা ফর্সা চোখ মুখ লাল হয়ে আছে। পারমিতা তাকে ভাত খাইয়ে দিচ্ছে। তপবন নীরবে ছেলের পাশে বসল। ছেলের ব্যান্ডেজরত হাতটি নিজের হাতের মুঠোয় নিয়ে শুধায়, আজ এখানে থাকবে? তানশান চোখ না তুলেই হ্যাঁ বোধক মাথা নাড়ল। তপবন বলল, আচ্ছা ঠিক আছে, থাকবে। পাপার সাথে একটু বাইরে যাবে? আধা ঘন্টার জন্য। আবার আমি ড্রপ করে দিয়ে যাব। তানশান চোখ তুলে তাকায় বাবার দিকে। তপবন পুনরায় জিজ্ঞেস করল, যাবে? তানশান মাথা নাড়ল। ঠিক আছে, খেয়ে বের হও, আমি বসার ঘরে আছি। গাড়িটি থামল ঠিক রূপসা ব্রিজের মাঝ বরাবর এক কিনারায়। তপবন বেরোতেই তানশান ও বেরিয়ে আসে। এরোজ আর বের হয় না, সে গাড়িতে বসে বসেই ফোন ঘাঁটতে লাগল। ইতিমধ্যে তার দলবলের ছেলেপুলে তাকে তলব করেছে। ব্রিজের ওপর শীতল বাতাসের আধিপত্যে শীতের প্রকোপ যেন আরও বাড়তে লাগল। ব্রিজের কিনারা ঘেঁষে দাঁড়িয়ে থাকা তপবন পাঞ্জাবির উপরে পড়া চাদরটি আরেকটু জড়িয়ে নিয়ে পাশে দাঁড়ানো ছেলের দিকে তাকায়। বুকে হাত গুজে শীতে কেমন গুটিয়ে গিয়েছে। পরনে পাতলা একটা ফুল হাতার টি শার্ট। বাড়িতে তেমন শীত থাকে না, বিধায় পোশাকের এই অবস্থা। এমনিতেও খুলনার তাপমাত্রা একটু বেশি হয় সবসময়।
তপবন দুহাতে বুকের কাছে চাদর সরিয়ে দিয়ে ছেলেকে ডাকল, আব্বু, এখানে চলে এসো। তানশান ফিরে তাকায় বাবার দিকে। বিনা দ্বিরুক্তিতে সে বাবার দুই হাতের মাঝে বুকের সাথে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে যায়। তপবন নিজের চাদরের আড়ালে দুহাতে জড়িয়ে নেয় ছেলেকে। তার থুতনি ঠেকল তানশানের মাথায়। মুহূর্তেই বাবার উষ্ণতায় তানশানের শীত পালাল। কিছুটা পল বাবা ছেলের সেভাবেই নীরবে নির্বাক কেটে যায় রূপসা নদীর মাঝে লমর দিয়ে দাঁড়িয়ে থাকা কোস্টারগুলো এবং স্বচ্ছ থই থই পানি দেখতে দেখতে। বেশ কিছুক্ষণ পর তপবন নীরবতা ভাঙল। নম্র, ভারী কণ্ঠে বলে ওঠে, আমি তখন 10 বছর বয়সের একটি ছোট ছেলে ছিলাম। তখন তোমার মেজ পাপা 6 বছর বয়স ছিল আর তোমার ছোট পাপা 2 বছরের। তোমার দাদুমণি দাদাভাই নিয়ে আমরা একটি সুখী পরিবার ছিলাম। খুব সুন্দর হাসি তামাশা আনন্দ হৈহুল্লোড় করে দিন কাটত আমাদের। কিন্তু হঠাৎ করেই সেই হাসি খুশি সংসারটা একদিন থমকে গেল। যেদিন তোমার দাদুমণি আমাদের ছেড়ে চলে যায়। শুরু থেকে স্বাভাবিকভাবেই বাবার কথা শুনলেও শেষের কথাটিতে মৃদু হকচকালো তানশান। সে ঘাড় ঘুরিয়ে বাবার দিকে তাকিয়ে শুধায়, দাদুমণি ছেড়ে চলে গিয়েছে মানে? দাদুমণি তো বাসায়। তপবন ম্লান হাসল ছেলের অবুঝ কণ্ঠে। মিহি স্বরে বলল, সে তোমার ছোট দাদুমণি, আমার মা নয়। তানশান ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল বাবার দিকে। আকস্মিক এমন কথা সে সহজে হজম করতে পারল না। আজ পর্যন্ত সে এই কথা কখনো শোনেনি। সে তো জানত নির্জনা বেগমই তার দাদুমণি। সে পুনরায় শুধায়, তবে তোমার মা কোথায়? নেই, আমার মা নেই। আমার মা এই পৃথিবীতে নেই। নদীর দিকে স্থির দৃষ্টি রেখে তপবন দৃঢ় কণ্ঠে বলল। তানশান বুঝল সে মৃত। সে পুনরায় সামনে তাকায়। তপবন লম্বা শ্বাস নিয়ে আবার বলতে শুরু করল, তোমার দাদুভাই তখন রাজনীতিতে মগ্ন ছিল। আমাদের সময় দিতে পারত না। তখন তোমার ছোট পাপা মাত্র 3 বছরের একটি বাচ্চা ছিল। সে শুধু ছটফট করত মায়ের জন্য। আমার জামা ধরে টানত আর বলতো, ভাই মা, মা আনো। মাকে না আনলে সে খেতে চাইত না, কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ত না খেয়ে। তখন আমি খুব ছোট ছিলাম। কাজের মহিলা আর আমার পক্ষে খুব কষ্টকর ছিল তাকে সামলানো। ঠিক তোমার মতো তুমিও এমন ছটফট করতে মায়ের জন্য। পাপার হাতে খেতে চাইতে না, ঘুমাতে চাইতে না, সারাদিন শুধু কাঁদতে। এতটুকু বলে তপবন থামে। গলা ধরে আসছ কেমন যেন। তানশানের মুখশ্রী জুড়ে মলিনতায় আচ্ছন্ন হতে লাগল। তপবন বলতে লাগল, তার 1 মাসের মধ্যে তোমার দাদুভাই আবার বিয়ে করে। আর সেই হলো তোমার দাদুমণি। সে এসে আমাদের 3 জনের কঠিন জীবনটা একদম সহজ করে দেয়। কিন্তু সেই সহজ জীবন আমাদের 3 জনের কারোরই কামনীয় ছিল না। আমরা সকলেই আমাদের আগের জীবন চাইতাম। তবে সেটা তো অসম্ভব, তাই না? তখন আমিও তোমার মতো এমনি ভয় পেতাম, বাবা যদি আর আমাদের ভালো না বাসে, এই ভেবে। ঠিক এমনটাই হয়েছিল। মায়ের অনুপস্থিতিতে বাবা একদম ছন্নছাড়া হয়ে যায়। সে নিজের কাজে এতটাই ব্যস্ত থাকত যে আমাদের সাথে ঠিকমতো কথাও বলতো না। ভোরে বেরিয়ে যেত আর গভীর রাতে ঘরে আসত। মাঝে মধ্যে খুব অভিমান হতো বাবা মায়ের ওপর। একা একা কাঁদতাম, কিন্তু কখনো বলা হয়ে উঠত না কাউকে। এভাবে করেই বাবা মা নিয়ে অন্য এক স্বপ্নের দুনিয়া গড়ি আমি নিজের মনে, যেখানে সুখ আর সুখ কোনো দুঃখ থাকত না আর না আমি আসতে দিতাম। ততদিনে আমি কলেজে পা দিয়েছি। জীবনের প্রারম্ভতে একটা ধাক্কা খেয়ে ভঙ্গুর আমির জীবনের মানেই ছিল পড়াশোনা, এরও জিমরোজকে দেখা আর নিজের স্বপ্নে গড়া ওই দুনিয়াটি। সেই স্বপ্নের দুনিয়াটিকে একদিন বাস্তবে রূপান্তরিত করে তোমার মাম্মা। ক্লাসের সবচেয়ে দুষ্টু, বকে যাওয়া ব্যাকবেঞ্চার ছিল সে। পড়াশোনা আর সে দূর সম্পর্কের আত্মীয় ছিল। তবে সে প্রতিদিন ক্লাসে উপস্থিত থাকত, যার মূল কারণ ছিল ক্লাসের টপার তপবন শিকদারকে টিচ করা। ক্লাস টপার, স্বল্পভাষী গম্ভীর, সবচেয়ে ভদ্র ছেলেটির সাদাসিধে জীবনে প্রতিদিন আনন্দমুখর করে তোলা, তাকে জ্বালানোই ছিল তার কাজ। তবে বোর্ড এক্সামের আগে সে বুঝতে পারে আমাদের পথ আলাদা হয়ে যাচ্ছে শীঘ্রই। তখন তার মধ্যে পরিবর্তন আসে। বোর্ড এক্সামের আগে লাস্ট 2 মাস সে আমার হাতে পায়ে ধরে আমার কাছে পড়াশোনা করে। আমার মতো ফলাফল না করতে পারলেও অনেক ভালো ফলাফল করেছিল।
এরপর ভর্তি পরীক্ষার জন্য ও আমার কাছে পড়াশোনা করে। তবে আমি কখনো বুঝতাম না তার এই পরিবর্তনের কারণ। কিন্তু সেদিন যখন ভর্তি পরীক্ষার রেজাল্ট দেয়, আমি আর তোমার মাম্মা দুজনেই খুলনা ইউনিভার্সিটিতে আর্কিটেক্ট ডিপার্টমেন্টে চান্স পাই। সেদিন সে খুশিতে আত্মহারা হয়ে বলেছিল সে আমার সাথে পড়ার জন্য এত কষ্ট করেছে। আমি তখন অবাক হয়ে গিয়েছিলাম জানো। কেউ কত উন্মাদ হলে এতটা দৃঢ় প্রত্যয়ী হতে পারে। তবে তাকে পড়ানোর সেই সময়টুকুর ব্যবধানে সেই টপারটি যে অচিরেই সেই ব্যাকবেঞ্চারের প্রেম পড়ে যায়। শুরু হয় দুজনের আরেকটি পথচলা, যেখানে সে আবার পড়াশোনা ছেড়ে বখাটে পানা ব্যাকবেঞ্চার হয়ে যায়। তার হাতে পায়ে ধরে ভয় দেখিয়ে আমায় পড়তে বসাতে হতো তাকে। সময়গুলো সেভাবেই কাটে। গ্র্যাজুয়েশনের লাস্ট ইয়ারে আমরা বিবাহ করি, আর্লি এজ। তার 1 বছর পর তুমি আসো আমাদের কোলজুড়ে। যে বয়সে সকলে ক্যারিয়ার গড়তে ছোটাছুটি করছিল সেই বয়সে আমরা বাবা মা হয়েছি। তবে এটা নিয়ে আমার কোনোদিন কোনো আফসোস ছিল না, বরং মনে হয়েছিল জীবনে আমি সবার থেকে এগিয়ে আছি। কেননা তোমার মাম্মা আমার সেই স্বপ্ন পূরণ করেছে যেটা আমি একটু একটু করে অন্তরালে গড়ে তুলেছি। আমার একটা পরিবার থাকবে, সন্তান থাকবে, আর আমি একজন ভালো বাবা হব। আমার জীবনে যা কিছু ঘটে যাক না কেন, আমি সবসময় আমার সন্তানের সাথে বন্ধুর মতো থাকব, তার মাথার ওপর ছায়ার মতো থাকব। আমার যতটুকু ভালোবাসা রয়েছে তার জিম্মায় রাখব। আর সেটা আমি পেয়েছিলাম খুব অল্প বয়সে। সকলের থেকে শ্রেষ্ঠ বাবা হওয়ার জার্নিটা সেখানেই শুরু হয়। মনে জেদ ছিল যে আমি আর 5টা বাবার থেকে ভিন্ন হব। কিন্তু দেখো, সৃষ্টিকর্তার আমার খুশি সহ্যই হয় না। দ্বিতীয়বার মতো আনন্দে ঝলমল করা আমার জীবনটা ম্লান করে সে কেড়ে নেয় তোমার মাকে। দ্বিতীয়বার মতো ধাক্কা সামলে আমি আবার নিজের একটা দুনিয়া গড়ে তুলি তোমায় নিয়ে। তবে দেখো, সৃষ্টিকর্তার এখানেও নারাজি। সে আমার এত বছরের গড়া বাবা ছেলের দুনিয়াটাকেও ম্লান করে দিল। আমার তো এতটুকু ছাড়া আর কিছু নেই, তবে সে কেন এমন করছে বলো তো? কেন আমার শেষ সম্বল টুকুর থেকেও দূরত্ব সৃষ্টি করছে? তানশান নির্বাক দাঁড়িয়ে থাকে, মস্তিষ্কে ঘুরপাক খায় বাবার এক একটি কথা। ছেলেকে জড়িয়ে রাখা হস্তদ্বয় আরো দৃঢ় হল তপবনের। কাটা কাটা চুলগুলোতে ঠোঁট ছুঁয়ে দিয়ে ধিমি কাতর কণ্ঠে বলল, পাপা কি খুব খারাপ তানশান? অনেক খারাপ কাজ করেছি তাই না? আমি ভেবেছিলাম আমার তানশানের তার পাপাকে নিয়ে তার মনে কোনো শঙ্কা নেই। ভেবেছিলাম জীবনে যাই ঘটে যাক না কেন তানশান বলবে আমার পাপা সবসময় আমার। কিন্তু দেখো, দিন শেষে আমি ভুল। আমার তানশান পাপাকে হারিয়ে ফেলার ভয় কান্না করছে, পাপার থেকে দৃষ্টি লুকাচ্ছে। আমার এই কাজটির কারণে কারোর জীবনের জটিলতা হয়তো দূর হয়ে যাবে আব্বু। তুমি যেমন একটা সুন্দর জীবনযাপন করো, সেও হয়তো একটা সুন্দর জীবনযাপন করতে পারবে। পাপাকে ক্ষমা করা যায় না তানশান? তোমার মনে হয় তোমার পাপা তোমায় কখনো ভুলে যেতে পারি? পাপার একটামাত্র সম্বল তুমি তানশান। কি করে বোঝাবো আমি তোমায়? পাপা সবসময় তোমার ছিলাম, তোমার আছি। আমার সন্তান আমার জন্য এতটা ঠুনকো নয় যে কারোর আগমনে আমি তাকে ভুলে যাব। এটা কি সম্ভব? পাপার থেকে দূরত্ব তৈরি করো না প্লিজ। পাপা যে মরে যাব তানশান। বাবার কাতর কণ্ঠের প্রেক্ষিতে তানশান একটা শব্দও বিনিময় করল না। ছেলের নীরবতায় তপবনের মুখশ্রীতে অমানিসা নেমে আসলো। এই যাত্রায় ছেলের মনের শঙ্কা কি আর দূর হবে না? ছেলের সাথে ক্ষীণ এই দূরত্ব কি বাড়তেই থাকবে? হাহাকার জুড়ল তপবনের অন্তঃস্থল। আর কত? প্রত্যেকবার কেন তার জীবনের গতিবিধি নিজের আমূল বদলে নেয়? কেনই বা প্রত্যেকবার তার প্রিয় মানুষগুলোকে কেড়ে নেয়? নির্বাক তানশানকে আর কিছু বললও না তপবন। সাজ নেমেছে। ব্যর্থতা আঁকড়েই তানশানকে নানুর বাসায় রেখে তপবন আর এরোজ বেরিয়ে আসে। এরোজ ভারাক্রান্ত, বিষণ্ণ মনে ভাইয়ের পাণ্ডুর থমথমে মুখটি দেখে যায়। তপবন মাথা নত করে হাঁটছে। গাড়ির কাছে আসতেই এরোজ তপবনকে বলল, আমি ড্রাইভ করছি ভাইজান। তপবন মাথা নেড়ে ফ্রন্ট সিটে যেতে নিলেই সুশ্রাব্য একটি পিছুডাক কর্ণকুহরে আন্দোলিত হল। এরোজ পিছু ফিরে তাকায়। সোয়েটার পরতে পরতে তানশান দ্রুত পায়ে এগিয়ে আসছে এদিকে। তপবনের চোখে মুখে উজ্জ্বলতা বাড়তে লাগলো ছেলের কণ্ঠে। পিছু ফেরার আগেই প্রবল বেগে তানশান আছড়ে পড়ল বাবার পৃষ্ঠদেশে। দুহাতে বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে শুধায়, তুমি আমায় আগের মতো ভালোবাসবে? তপবন আলতো ঘাড় ঘুরিয়ে ছলছল নয়নে ঘন ঘন মাথা নেড়ে বলল,
মৃত্যুর আগ পর্যন্ত পাপা তোমার কাছে একই রকম থাকবে, যেমনটা তুমি চাও। কখনো আমায় অবহেলা করবে না? কখনো না। তুমি সবসময় আমার অঙ্ক টিচার থাকবে? সবসময় থাকব। তোমার নতুন পরিবার হলেও তুমি কখনো আমায় ভুলে যাবে না। পাপা নিজেকে ভুলতে পারি, কিন্তু তানশানকে কখনো নয়। পাপা আর তানশান নতুন পরিবারের ঢাল হব। হব তো তানশান? বাবার কথায় তানশান জোরে জোরে মাথা নাড়ল। সে হবে। তপবনের ওষ্ঠপুটে বিশ্বজয়ের হাসি ফুটে উঠল। ছেলের সঙ্গ তার সাথে রয়েছে, তবে আর কি প্রয়োজন? বাবাকে জড়িয়ে ধরেই তানশান নাক টেনে কেঁদে উঠল। ক্রন্দনরত গলায় বলল, সরি পাপা, আই এম রিয়েলি ভেরি সরি। আমি তোমাকে খুব ভালোবাসি। মাম্মা চলে গিয়েছে, তুমিও যদি আমায় ভুলে যাও তবে আমি কি নিয়ে থাকব? তাই ভুল করে ফেলেছি। আমি তোমায় আর কখনো কষ্ট দেব না। তপবন ছেলেকে পেছনে থেকে টেনে সামনে নিয়ে আসে। বুকে জড়িয়ে নিয়ে দুহাতে রাজলায় ছেলের ক্রন্দনরত মুখটি নিয়ে কপালে মৃদু স্পর্শ করে বলল, এমন চিন্তাভাবনা আর কখনো মাথায় আনবে না। পাপার প্রতিটা পথচলা তোমায় সাথে নিয়ে হবে। পাপার জীবনের শেষ যাত্রা পর্যন্ত তোমার সঙ্গে হবে। শেষযাত্রায় পাপাকে কাঁধে তুলতে হবে না? এমন কথা কেন বলছো? তানশান আতঙ্ক নিয়ে শুধায়। তপবন ম্লান হাসল ছেলের আতঙ্কিত মুখটি দেখে। চোখের পানি মুছিয়ে দিয়ে চুলগুলো পেছনে ঠেলে দিতে দিতে বলল, এটাই তো অনিবার্য। পাপা সবসময় তোমায় নিজের পাশে চাই। থাকবে তো? সবসময় থাকব। তানশান দৃঢ় কণ্ঠে বলল। তপবনের ঠোঁটের কোনো তৃপ্তির হাসি। এরোজ বুকভরা উষ্ণ নিঃশ্বাস ফেলল বাবা ছেলের আলিঙ্গনে। সে উদাসীন কণ্ঠে বলল, বাবা ছেলের হলে চাচাকেও একটু জড়িয়ে ধরো। নিজেকে অনাথ অনাথ লাগছে। তপবন ধারাম করে এক কিল বসিয়ে দেয় এরোজের পিঠে। এরোজ আর্তনাদ করে উঠল। তপবন হাত বাড়িয়ে তাকেও জড়িয়ে ধরে। এরোজ হাসিমুখে তানশানকেও নিজেদের সাথে জড়িয়ে নেয়। অদূরে দাঁড়ানো পারমিতা স্নিগ্ধ হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। সে ধীর পায়ে এগিয়ে আসে তাদের কাছে। এরোজ আর তানশান গাড়িতে উঠে বসে। পারমিতা তপবনের কাছে গিয়ে তার হাতে একটা খাম দেয়। তপবন ভ্রু কুঁচকে তাকায় খামটির দিকে। অবুঝ কণ্ঠে শুধায়, এটা কি দিয়েছ? পারমিতা অভিমানী কণ্ঠে বলল, তাকে আনলি না কেন? আমাকে দেখানো যাবে না? নাকি আমি তোকে জেলে পাঠিয়ে দেব? এটা মার তরফ থেকে উপহার তার জন্য। আমি খুশি হয়ে দিয়েছি। দেখতে যেতে পারছি না, তোর বাবার শরীর খারাপ, তার এটা সেটা প্রয়োজন হয় সবসময়। তপবন কপাল কুঁচকে নাকচ করে কিছু বলতে চাইল, কিন্তু পারমিতা শাসিয়ে বলল, খবরদার তপু, সে আমার মেয়ের মতো, আমি তাকে খুশি হয়ে দিয়েছি, তুই নাকচ করার কে? তপবন দীর্ঘশ্বাস ফেলল। বলল, ঠিক আছে, তবে এটা তুমি নিজের হাতে দিল ভালো হতো। আমি এসে নিয়ে যাব তোমায় আর আব্বুকে। সে যাব, কিন্তু তুই এটা এখন দিস। আর আমার দোয়া আছে সবসময় তোদের জন্য। তানশান ছোট, তাই হয়তো ও এমনটা ভাবছে, তবে আমি তো আমার ছেলেকে চিনি। সে নিজেকে ভুলতে পারে, আমার নানু ভাইকে নয়। এক আদুরে আলিঙ্গন করে তপবন শাশুড়ির থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসে। সম্পর্কের এক দীর্ঘ ছেদ বিচ্ছেদ কাটিয়ে বাবা ছেলে সন্ধ্যায় হাসিমুখে ঘরে ফিরল। কারোর মুখে নেই কোনো মলিনতা। নির্জনা বেগম, মৌনতা, রূপকথা আর রোজ বসার ঘরের সোফায় এখানে সেখানে বসেছিল। তাদের আগমনে সকলে নড়েচড়ে উঠল। তপবন তানশানকে বলল, উপরে গিয়ে ফ্রেশ হয়ে নাও। তানশান মাথা নেড়ে উপরে চলে যেতেই মৌনতা সোফা থেকে উঠে এসে তপবনের কাছে দাঁড়ায়। উদ্বিগ্ন নিচু কণ্ঠে শুধায়, তানশানের কি কিছু হয়েছে ভাইজান? তপবন মৃদু হেসে বলল, তোমার কি মনে হয় আমি ওর কিছু হতে দেব? কিছু হয়নি, চিন্তা করো না। জবাকে এক কাপ কফি দিতে বলো না মৌন। আমি বের হব, এক কাপ কফি খেয়ে বের হই। আর তানশানকে বেশি করে লেবু দিয়ে একটু থাই স্যুপ করে দিতে বলবে। ওর সর্দি হয়েছে। আমি দিচ্ছি ভাইজান, আপনি বসুন। তোমার দরকার নেই মৌন। জবাকে বলো, শুনলাম তোমার নাকি পায়ে ব্যথা। ডাক্তারের কাজ, চলো ভাইজান নিয়ে যাই। ইমরোজের তো কোনো খোঁজখবর নেই। কনস্ট্রাকশনের কাজ শেষ আরও 3 দিন আগে।
ও এখনো আসছে না। তপবন চিন্তিত কণ্ঠে বলল। মৌনতা ম্লান হাসল। ইমরোজের কথা এড়িয়ে গিয়ে বলল, এতটাও ব্যথা নয় ভাইজান, আপনি চিন্তা করবেন না, বসুন আমি আনছি কফি। নির্জনা বেগম ততক্ষণে ছেলের কাছে এসে দাঁড়িয়েছে। মৌনতার দিকে তাকিয়ে বলল, তুমি গিয়ে চুপচাপ বসো মেজ বউ, বড় বৌমা আছে সে করে দেবে। শাশুড়ির কথায় মৌনতা বলল, আম্মা কথা পারবে, পারবে নাকি পারবে না সেটা আমি দেখে নেব মেজ বৌমা। নির্জনা বেগম ব্যগ্র কণ্ঠে বলেই রূপকথাকে ডাক দেয়। বড় বউ মা আমার সাথে এসো। শাশুড়ির তলবে রূপকথা আড়ষ্টতা ভেঙে সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। নির্জনা বেগম রান্নাঘরের দিকে পা বাড়ায়। তপবন সোফায় বসে এক পলক রূপকথার দিকে তাকায়। কিছু একটা মনে পড়তেই সে পিছু ডাকল রূপকথাকে। ক্ষণপরিচিত ভারী কণ্ঠে ডাকে রূপকথার বুকের মাঝে আড়ম্বরতা সৃষ্টি হয়। সে ঘাড় ঘুরিয়ে তাকায় তপবনের দিকে। তপবন পকেট থেকে খামটা বের করে এগিয়ে যায় রূপকথার কাছে। খামটা রূপকথার দিকে এগিয়ে দিয়ে বলল, এটা তোমার, তানশানের নানু দিয়েছে, সাথে ভালোবাসা আর দোয়া। রূপকথা খামটির দিকে তাকিয়ে এক পলক তপবনের দিকে তাকায়। সে প্রতিক্রিয়াহীন খামটি নিয়ে ক্ষীণ কণ্ঠে বলল, ধন্যবাদ, চলবে ইনশাআল্লাহ।